ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের মাত্র একটা চ্যাপ্টার পড়ে তুমি যদি সিকিউ বা সৃজনশীল থেকে একটি 10 মার্কের সৃজনশীল পাশাপাশি 3টি এমসিকিউ কভার করতে চাও বা বোর্ড পরীক্ষায় নিশ্চিত কমন পেতে চাও, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। আর্থিক বিশ্লেষণ, ফিনান্স প্রথম পত্রের 4র্থ অধ্যায়। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই সহজভাবে। অনেকের কাছে এই অধ্যায়টি কঠিন লাগে, আমরা সেজন্যই তোমাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করব খুবই সহজভাবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। পাশাপাশি এই অধ্যায়ের 2টা সৃজনশীল তোমাদেরকে সলভ করে দেখাবো কিভাবে করলে তুমি 10-এ 10 পেতে পারো এই অধ্যায়ের একটি সৃজনশীল থেকে। এবং পাশাপাশি যেহেতু এই অধ্যায় থেকে বোর্ডে অবশ্যই বোর্ড পরীক্ষায় তোমার এমসিকিউ থাকবে 2 থেকে 3টি, সেই 3টি এমসিকিউ এর কিন্তু প্রিপারেশন তোমার একটা ক্লাসের মাধ্যমেই হয়ে যাবে। তাহলে আর দেরি না করে আমরা আমাদের ফিনান্স প্রথম পত্রের আর্থিক বিশ্লেষণের ক্লাসটি শুরু করে দিই। তো প্রথমে দেখো, আর্থিক বিশ্লেষণ মূলত কি এটা আমাদেরকে জানতে হবে। প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ বলতে একটি আর্থিক বছরে প্রতিষ্ঠানটি যে সকল আর্থিক কর্মকাণ্ড সম্পাদন করে তার বিশ্লেষণকে বোঝায়। অর্থাৎ একটা আর্থিক বছরে কোনো প্রতিষ্ঠান যে ধরনের আর্থিক কর্মকাণ্ডগুলো করে থাকে সেগুলোর বিশ্লেষণ করাকেই বোঝায়। এখন এই বিশ্লেষণ কেন করতে হবে, কেন আমরা করি, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। বলছে প্রকৃতপক্ষে আর্থিক বিশ্লেষণ আর্থিক বিবরণীর সাথে সম্পৃক্ত। তাহলে আর্থিক বিশ্লেষণ মূলত আর্থিক বিবরণীর সাথে সম্পৃক্ত। কার সাথে? আর্থিক বিবরণীর সাথে সম্পর্ক। তাহলে আমরা বুঝতে পারছি এটা আমাদের হিসাব বিজ্ঞানের সাথে রিলেটেড। হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের যে আমাদের নবম অধ্যায় রয়েছে এবং দ্বিতীয় পত্রের যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণ রয়েছে পঞ্চম অধ্যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের ফিনান্সের ক্ষেত্রে আলোচনা থাকবে। যেহেতু আমরা হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণী করি এবং ফিনান্সে কি করি? আর্থিক বিশ্লেষণ করি, ওই বিবরণীকে বিশ্লেষণ করে থাকি। এখন দেখো, এই যে একটা কথা বলতেছে এখানে, প্রতিষ্ঠানের সকল আর্থিক বিবরণীর তথ্য ব্যবহারকারীদের নিকট। তাহলে আর্থিক বিবরণীর তথ্য যারা ব্যবহারকারী আছে, তথ্যের যারা ব্যবহারকারী আছে, তাহলে তথ্যর ব্যবহারকারীদের নিকট উপযুক্ত করে তোলার জন্য আর্থিক বিশ্লেষণ করা হয়। তাহলে তথ্য যারা ব্যবহার করে, আর্থিক বিবরণী যারা ব্যবহার করে, যে বাহ্যিক ব্যবহারকারী যারা রয়েছে তাদের কাছে উপযুক্ত করার জন্য আমরা কি করি? আর্থিক বিশ্লেষণ করি। এখন এই উপযুক্ত কেন করতে হবে? এই উপযুক্ত কেন করতে হবে? তুমি তো বলতে পারো, ভাই আমি তো আর্থিক বিবরণী দেখেই তো আমি অনেক কিছু জানতে পারি। এখন তুমি তো জানতে পারো ভাই, তুমি তো হচ্ছে কমার্সের স্টুডেন্ট, তুমি তো ব্যবসায়ী শিক্ষা ইউনিটের শিক্ষার্থী। তো তুমি আর্থিক বিবরণী করেছো, তুমি ব্যবসায়ের ভাষা বুঝবা, ব্যবসায়ের ভাষা হচ্ছে হিসাব বিজ্ঞান, সেটা তুমি জানো। কিন্তু যারা সাধারণ জনগণ আছে, যারা ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থী না, তাদের কাছে তো এটা বোধগম্য না। তাদের কাছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর যে অংশগুলো রয়েছে সেগুলো কি তাদের কাছে প্রচলিত না, তারা এগুলো বোঝে না। তো তাদেরকে আরো সহজ করে তুলতে হয়, তাদের কাছে আরো কি করতে হয়? সহজ করে তুলতে হয়। এজন্যই বলছে যে উপযুক্ত করে তোলার জন্য আমাদের আর্থিক বিশ্লেষণ করতে হবে। এরপরে দেখো, আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কি এটা আমরা হিসাব বিজ্ঞানের ক্লাসগুলোতে আলোচনা করেছি, আমাদের এই প্লে লিস্টেই আছে, ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে যেহেতু ফিনান্সে আসতেছে, আমরা খুবই সংক্ষিপ্ত আর্থিক বিবরণী কয়টা অংশ, আইএস অনুযায়ী কি, গ্যাপ অনুযায়ী কি, এগুলো আমরা বা আইএফআরএস অনুযায়ী কি, এগুলো আমরা জানবো। তো দেখো বলছে নির্দিষ্ট হিসাব সময়ের পরে ব্যবসায়ের আর্থিক ফলাফল। তাহলে এখানে দেখো আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল আমরা কিসের মাধ্যমে জানি? আর্থিক ফলাফল আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানি। কিসের মাধ্যমে? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। এবার হচ্ছে মালিকানা সত্ত্বের অবস্থা। তাহলে মালিকানা সত্ত্বের অবস্থা আমরা কিসের মাধ্যমে জানি? এক মালিকানা বা অংশীদারের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী। আর আমাদের যে যৌথ মূলধনী কোম্পানি রয়েছে তাদের ক্ষেত্রে কি? সংরক্ষিত আয় বিবরণীর মাধ্যমে মালিকানা সত্ত্ব বা ওই জানতে হয়। এরপর দেখছো যে নগদ প্রবাহের আগমন ও নির্গমন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানি কিসের মাধ্যমে? নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। এই যে নগদ আগমন এবং নির্গমন, নগদের আগমন বা আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, এই বিষয়টা আমরা জানি নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। এবং সর্বশেষ যেটা বলতেছে যে আর্থিক অবস্থা ও দায় সম্পদের যথাযথ বিবরণী থেকে আর্থিক বিবরণী বলা হয়। তাহলে এই যে আর্থিক অবস্থা এবং দায় সম্পদ, এটা মূলত প্রকাশ করে আমাদের 3টা উপাদানকে, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই, যেটা মানে কি? যেটা হচ্ছে আমাদের কাকে প্রকাশ করতেছে? যেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীকে প্রকাশ করছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ব্যালেন্স শিট বলতে পারি। ওকে, ব্যালেন্স শিট বলতে পারি। এরপরে দেখো আর্থিক বিবরণী। তাহলে এখানে দেখো আমরা কয়টা বিবরণী পাইছি? 4টা বিবরণী। কয়টা বিবরণী পাইছি? 4টা বিবরণী পেয়েছি। কয়টা বিবরণী পেয়েছি? 4টা। একটা হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী, যেটা আর্থিক ফলাফল নির্ণয় করে। মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বা
সংরক্ষিত আয় বিবরণী যৌথ মূলধনের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণীর কাজ করে, নগদ প্রবাহ বিবরণী নগদ আগমন বা নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের কাজ করে, পাশাপাশি আর্থিক অবস্থা বা দায় সম্পদের যে সম্পর্ক রয়েছে সেটা দেখানোর জন্য আমাদের ব্যালেন্স শিট, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী কাজ করে। এবার বলছে আর্থিক বিবরণী তৈরি করা হয় জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা গ্যাপ অনুসারে। কি অনুসারে? আমেরিকান নীতি অনুসারে। এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। আমেরিকান নীতিতে, আমেরিকান স্ট্যান্ডার্ডে হচ্ছে গ্যাপ অনুসারে করে, গ্যাপ অনুসারে করে। আর আমাদের যে আইএফআরএস আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, তারা কি মেনটেন করে? তারা আইএএস বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এইটা ফলো করে। এই যে নিচে আরেকটা দেখতে পাচ্ছ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আইএএস 1 অনুযায়ী আমরা আর্থিক বিবরণী করি। তাহলে আর্থিক বিবরণী কি অনুসারে করি? আইএফআরএস এর আইএএস 1 অনুযায়ী আমরা আর্থিক বিবরণী করে থাকি। তাহলে আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 4টি, আর্থিক বিবরণীর বিবরণী হচ্ছে 4টি। আর্থিক বিবরণীর বিবরণী কয়টি? 4টি। এখানে দেখো বিবরণী বলছে, আর্থিক বিবরণী হচ্ছে 4টি, আর্থিক বিবরণী হচ্ছে 4টি, কিন্তু আর্থিক বিবরণীর উপাদান বা অংশ হচ্ছে 5টি। আমরা যদি বলি আর্থিক বিবরণীর উপাদান, আর্থিক বিবরণীর উপাদান বা অংশ 5টি। আর্থিক বিবরণীর উপাদান বা অংশ কয়টি? অংশ হচ্ছে 5টি, অংশ হচ্ছে 5টি এই আইএস অনুযায়ী। কিন্তু বিবরণী 4টি, বিবরণী 4টি কি উপরে বলছি, আর অংশ 5টি, অংশ হচ্ছে 5টি। এই 4টা বিবরণী সাথে অ্যাড হবে আমাদের নোট ও টিকা, যেটা আমরা পূর্ণ প্রকাশ নীতি অনুসারে করি। তাহলে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নোট ও টিকা। সেটা কি? নোট ও টিকা, যেটা হচ্ছে আমাদের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা প্রকাশ করে থাকি, যেগুলো আমরা বিবরণীতে দেখাতে পারি না। তাহলে এই ছিল আর্থিক বিবরণীর মূল কথা। এখানে বলছে আর্থিক বিবরণী 4টা তোমাদেরকে আমি দেখাই দিছি। তো কতে বলতেছে যে বিশদ আয় বিবরণী, কতে কি বলতেছে? বিশদ আয় বিবরণী, আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। তাহলে আয় বিবরণী কি করে? আয় বিবরণী মূলত কি করে? লাভ ক্ষতি নির্ণয় করে বা মুনাফা বা ক্ষতি নির্ণয় করে। তা বলছে নির্দিষ্ট হিসাবকালে একটি ব্যবসার কার্যাবলীর ফলে মুনাফা বা ক্ষতি যে বিবরণীর সাহায্যে জানা হয় তাকে আমরা বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী বলি। এগুলো তোমরা সবাই জানো। তারপর বলছে মালিকানা সত্ত্ব বিবরণী, দ্বিতীয় যে স্টেটমেন্ট বা বিবরণী আছে, এই যে এখানে 4টার কথা বলছি না বিবরণী, সেই 4টা বিবরণীর একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ফিনান্সের ক্ষেত্রে ব্যবসায়িক সম্পদের উপর মালিকের দাবি কত তা যে বিবরণী থেকে জানা যায় সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কি বলেছিলাম? সংরক্ষিত আয় বিবরণী করা হয় মালিকানা সত্ত্ব বিবরণীর পরিবর্তে। মালিকানা সত্ত্ব বিবরণীর পরিবর্তে কি করা হয়? সংরক্ষিত আয় বিবরণী। বলছে সংরক্ষিত আয় হলো লভ্যাংশের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়নি। তাহলে লভ্যাংশের যে অংশ শেয়ার হোল্ডারের মাধ্যমে বন্টন করে দিলাম সেটা তো তারা নিয়ে গেল মালিকরা বা শেয়ার হোল্ডাররা, বাকি যে অংশটুকু থাকবে সেটাকে আমরা বলছি সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয় যে বিবরণীতে দেখানো হয় সেটাই হচ্ছে আমাদের সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী। গতে দেখতে পাচ্ছ আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র। গতে কি দেখতে পাচ্ছ? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট। ব্যবসায়ের সকল সম্পদ এবং মালিকানা সত্ত্ব দেখানোর জন্য, অর্থাৎ যে হিসাব সমীকরণ আছে A=L+OE, এইটা প্রকাশ করার জন্য আমাদের আর্থিক অবস্থার বিবরণী করা হয়। আর সর্বশেষ চতুর্থ যে বিবরণী রয়েছে সেটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সমূহ দেখানো হয়। এই বিবরণীর মাধ্যমে ফার্মের পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যাবলী থেকে নিট নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ মূলত আমাদেরকে দেখাতে হবে। তাহলে কয়টা কার্যক্রম? 3টা কার্যক্রম, একটা পরিচালন, আর একটা কি দেখো, আরেকটা হচ্ছে বিনিয়োগ, এবং সর্বশেষ যেটা এটা হলো অর্থায়ন। তাহলে আমরা কয়টা কার্যাবলী পাচ্ছি? নগদ প্রবাহ বিবরণীতে 3টা কার্যাবলী পাই। কয়টা কার্যাবলী পাই? 3টি কার্যাবলী। তাহলে কয় ধরনের কার্যাবলী আছে নগদ প্রবাহ বিবরণীতে? 3 ধরনের কার্যাবলী। তাহলে 3 ধরনের কার্যাবলী থেকে আমাদের নগদ প্রবাহ বিবরণী দেখাতে হয়। এবার চলে আসলাম আমাদের এই অধ্যায়ের আলোচনায়। এই অধ্যায়ের যে আলোচনা, আমরা যে বিশ্লেষণ করবো, এতক্ষণ ধরে যে বিবরণীগুলো দেখলাম, এই যে 4টা বিবরণী দেখলাম, এগুলো আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি, কয়টি পদ্ধতি আছে বা কৌশল আছে। তাহলে দেখো আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশলসমূহ, কি কি কৌশল আমরা ফলো করতে পারি। তাহলে দেখো কতে দেখতেছো তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ। কি বলতেছে? তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ। তাহলে তুলনামূলক আর্থিক বিবরণীতে কি করা হয়? তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণে মূলত বিগত বছরের সাথে, তোমার যে আর্থিক বিবরণী আছে, বিগত বছরের সাথে বর্তমান বছরের তুলনা করা হয়। কি করা হয়? বিগত বছরের সাথে বর্তমান বছরের তুলনা করা হয়। বলছে সাধারণত তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার সাহায্যে
কোনো ফার্মের একটি নির্দিষ্ট বছরের সাথে বিগত বছরের আর্থিক বিবরণী তুলনা করা হয়। একটি নির্দিষ্ট বছরের সাথে কি করা হয়? বিগত বছরের আর্থিক বিবরণীর তুলনা করা হয়। বিগত বছরের আর্থিক বিবরণীর তুলনা করা হয়। তাই দেখো, নির্দিষ্ট বছরের সাথে, ধরো বর্তমান বছরের সাথে আমরা কি করব? বিগত যে বছর আছে তার আর্থিক বিবরণীর তুলনা করব এবং বিভিন্ন হিসাবের পরিবর্তন চিহ্নিত করব। তাহলে আমরা তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণে কি করি? বর্তমান বছরের সাথে বা নির্দিষ্ট বছরের সাথে বিগত বছরের তুলনা করে যে পার্থক্য হয় সেটা বিবেচনা করি। এরপর দেখো, খতে বলতেছে সম আকার আর্থিক বিবরণী বিশ্লেষণ। কি বলতেছে? সম আকার। এই যে সম আকার, তাহলে সম আকার আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটার কাজ কি? দেখো, সম আকার আর্থিক বিবরণী হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের এমন একটি কৌশল যার মাধ্যমে আর্থিক বিবরণীর প্রত্যেকটি আইটেমকে টাকার অঙ্ক থেকে শতকরায় প্রকাশ করা হয়। তাহলে টাকার অঙ্ক থেকে শতকরায় প্রকাশ করে কি করি? টাকার অঙ্ক থেকে শতকরায় প্রকাশ করে আমরা যদি তুলনা করার চেষ্টা করি, সেইটা হবে হচ্ছে সম আকার। তাহলে দেখো, আমাদের যে আর্থিক বিবরণী আছে, তুমি কমার্সের স্টুডেন্ট, এই জন্য তোমার কাছে আর্থিক বিবরণীর অংশগুলো বুঝতে সুবিধা হয়। কিন্তু যারা সাধারণ জনগণ আছে তারা তো কমার্সের স্টুডেন্ট না সবাই, তো সেই ক্ষেত্রে তাকে যদি শতকরায় প্রকাশ করা হয়, ধরো তুমি বলতেছো আমাদের নিট প্রফিট বা সেলস প্রসিড বা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এত হয়েছে, তুমি সেটা না বলে যদি বলো যে বিক্রি হচ্ছে 1,00,000 টাকা আর এর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 60%, তাহলে বাকি 40% আমাদের গ্রস প্রফিট বা মোট মুনাফা এরকম বললে কিন্তু তাদের জন্য বুঝতে সুবিধা হয়। তুমি শতকরায় নিয়ে গিয়েছো, কি করেছো? শতকরায় নিয়ে গিয়েছো যে আমার 100 টাকা হচ্ছে আমার বিক্রয়, এর 60% হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, আমার মোট মুনাফা 40%, আমার নিট মুনাফা 15%, এরকম তুমি বললে তার জন্য বুঝতে খুবই সুবিধা হয় যে না, এদের তো মোট প্রফিট বা মোট মুনাফা 40%, নিট মুনাফা 15%, তো সে কিন্তু খুব সহজে শতকরায় নিয়ে গেলে বুঝতে পারবে। এই জন্য আর্থিক বিশ্লেষণ করা প্রয়োজন। তারপরে দেখো, গতে আসো, অনুপাত বিশ্লেষণ। গতে বলতেছে অনুপাত বিশ্লেষণ। অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণীর পর্যালোচনা ও বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সাফল্যের মাত্রা নিরূপণ করার প্রক্রিয়াই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আমরা অনুপাত বিশ্লেষণ হিসাব বিজ্ঞানে করেছি, এখানেও আমাদেরকে করতে হবে। কোনটা কোন ধরনের অনুপাত, এগুলো আমাদেরকে জানতে হবে। আরও একটু যদি বিস্তারিতভাবে আমরা বলি, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী, এই 4টা বিবরণীর সকল আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত একটি আইটেমের সঙ্গে অপর কোনো আইটেম বা উপাদানের অনুপাত নির্ণয় প্রক্রিয়াকে অনুপাত বিশ্লেষণ বলে। তাহলে যে 4টা বিবরণী আছে, এই 4টা বিবরণীর যে কোনো আইটেমের সাথে অন্য একটা বিবরণীর, ধরো আমার আর্থিক অবস্থার বিবরণীর সাথে আমার আয় বিবরণীর আইটেমের আমি যদি তুলনা করি, অর্থাৎ অনুপাতের মাধ্যমে যদি তুলনা করি, সেইটাকে আমরা বলতে পারি অনুপাত বিশ্লেষণ। সেটাকে আমরা কি বলতে পারি? অনুপাত বিশ্লেষণ। এখন আমাদেরকে অনুপাত বিশ্লেষণ সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে, যেহেতু আমাদের যে বিশ্লেষণগুলো রয়েছে, আমরা যে বিশ্লেষণের কৌশলগুলো পড়তেছি, তার মধ্যে অনুপাত বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অনুপাত বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এইখান থেকে কি পড়তে হবে? হিসাব বিজ্ঞানে অনেক বড় বড় ম্যাথ করছি, এইখানে এত বড় ম্যাথ থাকবে না, সহজ ম্যাথ থাকবে অনুপাত বিশ্লেষণ থেকে। কিন্তু আমাদের যে সমচ্ছেদ বিন্দু বা হচ্ছে আমাদের মুনাফা আয় ব্যয় বিশ্লেষণ আছে, আরও একটা পদ্ধতি রয়েছে, তো সেইখান থেকে বড় ম্যাথ আসবে। অনুপাত বিশ্লেষণ থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, কিন্তু আমাদেরকে তথ্যবহুল আলোচনা করতে হবে যেন কি করতে পারি, কোনটা কোন অনুপাত এইটা আমরা জানতে পারি। ছোট ছোট এমসিকিউ আসলে আমরা যেন বের করতে পারি। এখন দেখো, এই যে তারল্য অনুপাত, প্রথম যে অনুপাত, আমরা অনুপাত বিশ্লেষণের মধ্যে আসি। কোথায় আসি? অনুপাত বিশ্লেষণে আমরা আসি। অনুপাত বিশ্লেষণের দিকে দেখো, অনুপাত বিশ্লেষণের মধ্যে আসি। এখন এই অনুপাত বিশ্লেষণের মধ্যে তারল্য অনুপাত দিয়ে আমরা শুরু করতেছি। কি দিয়ে শুরু করতেছি? তারল্য অনুপাত। এখন এই তারল্য যে অনুপাত, তারল্য অনুপাতের প্রথমটা হচ্ছে চলতি অনুপাত। তারল্য অনুপাতের প্রথমটা কোন অনুপাত? চলতি অনুপাত। তারল্য অনুপাতের প্রথমটা কোন অনুপাত? চলতি অনুপাত। এখন চলতি অনুপাত কি? চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করে আমরা কি পাই? চলতি অনুপাত পাই। চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য কি বলে? চলতি অনুপাত বলে। বলছে এ অনুপাত দ্বারা। আর তারল্য অনুপাত কি? তারল্য অনুপাত অনেকগুলো আছে, 3টা আছে বা 4টা আছে। এই তারল্য অনুপাত কি করে? দেখো, তারল্য অনুপাত দ্বারা ব্যবসায়ের তারল্য ও চলতি দায় দেনা পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। তাহলে তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন আসে যে তারল্য অনুপাত কোনটি নির্দেশ করে, তখন কিন্তু তোমাকে এই লাইনটা অ্যান্সার করতে হবে। তারল্য ও চলতি দায়ের দেনা পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। তাহলে ব্যবসায়ের তারল্য এবং চলতি দায় দেনার ক্ষমতা নির্দেশ করে বা দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে হচ্ছে তারল্য অনুপাত। এখন তারল্য অনুপাতের প্রথম যেটা আছে সেটাতে আসি আমরা। তো এটার ক্ষেত্রে দেখো, এটা চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র তোমরা সবাই জানো হয়তো, বা যারা হিসাব বিজ্ঞান করেছো, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড বাই কি?
চলতি দায়, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এবং এটার আদর্শ মান কিন্তু আমাদেরকে জানতে হবে 2:1। চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। এখন যদি আমরা গাণিতিক তোমাদের জন্য এই বিষয়গুলোকে আরো সহজ করার জন্য আমরা প্রত্যেকটার ক্ষেত্রে গাণিতিক এক্সাম্পল আকারে দেখব, যেন তোমাদের গাণিতিক সমস্যা বা এমসিকিউ গুলো সলভ করতে কখনোই সমস্যা না হয়। তাহলে দেখো, গাণিতিক সমস্যার ধরন 1, চলতি অনুপাত নির্ণয়। একটি কোম্পানির উদ্বৃত্তপত্রে নিম্নোক্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। কি কি তথ্য দেওয়া আছে দেখো, আছে নগদান আছে 10,000 টাকা। কত আছে? নগদান আছে 10,000 টাকা, যেটা একটা চলতি সম্পদ। এরপরে মজুদ পণ্য, এটাও একটা কি চলতি সম্পদ। এরপর দেখো দুইটা সম্পদ পাইলাম। এরপরে দেখো প্রদেয় বিল, প্রদেয় বিল হচ্ছে আমাদের কি, প্রদেয় বিল হচ্ছে একটা চলতি দায়। এরপর সুনাম, সুনাম আমাদের স্থায়ী সম্পদ, সুনাম আমাদের কি স্থায়ী সম্পদ। সুনাম তাহলে আসবে না, সুনাম তাহলে এই যে চলতি অনুপাতের মধ্যে আসবে না। এরপর দেখো দেনাদার, কিসের কথা বলতেছে? দেনাদার, দেনাদার হচ্ছে আমাদের কি চলতি সম্পদ। তাহলে উক্ত কোম্পানির চলতি অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে চলতি অনুপাত সমান কি? চলতি অনুপাতের ক্ষেত্রে কি হবে, উপরে আমাদের চলতি সম্পদগুলো হবে, উপরে মোট চলতি সম্পদ বসবে। তাহলে এখানে চলতি সম্পদ আমরা ইয়েলো কালার বা হলুদ কলম দিয়ে যে দাগগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমাদের সম্পদ। তাহলে চলতি সম্পদ, কোন সম্পদ? চলতি সম্পদ। তাহলে দেখো নগদান আছে 10,000 টাকা, নগদান আছে কত? 10,000 টাকা। এরপরে আর কি আছে? এরপরে দেখো মজুদ পণ্য আছে 20,000 টাকা, মজুদ পণ্য আছে 20,000 টাকা। ওকে, এরপরে আর কি আছে? মজুদ পণ্য এবং আরেকটা সম্পদ আমরা পেয়েছি দেনাদার, যেটা 10,000 টাকা, যেটা কত? 10,000 টাকা। ওকে, এখন নিচে কি যাবে? চলতি দায় যাবে। চলতি দায় আমরা পেয়েছি একটি মাত্র আইটেম পেয়েছি, যেটা হচ্ছে চলতি দায়, সেটা হচ্ছে 10,000 টাকা। নিচে আমরা 10,000 দিয়ে ডিভাইড করব। তাহলে উপরে কত আসতেছে দেখো, উপরে আসতেছে হচ্ছে আমাদের 40,000 আর নিচে আসতেছে 10,000। উপরে আসতেছে 40,000, নিচে আসতেছে 10,000। তাহলে আমরা কি বলতে পারি দেখো, এখন ভাগ করলে উপরে 4 থাকে না, তাহলে আমরা এটাকে বলতে পারি 4:1। তাহলে আমাদের আদর্শ মান 2:1, এটা 4:1। তার মানে এটা কি অত্যন্ত সুন্দর আছে, এই চলতি অনুপাতটা কি যথাযথ আছে, যথাযথ তুলনায় আরো ভালো আছে। এরপর দেখো তড়িৎ অনুপাত 2। তো আমাদের যে তারল্য অনুপাত ছিল, তারল্য অনুপাতের মধ্যে একটা পড়লাম চলতি অনুপাত। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ অনুপাত। সেটা কি? তড়িৎ অনুপাত। এটার আরো ভিন্ন ভিন্ন নাম রয়েছে, যেগুলো আমরা কিন্তু হিসাব বিজ্ঞানে পড়েছি। অ্যাসিড টেস্ট অনুপাত, কুইক অনুপাত, সবগুলোর নামই কিন্তু একই। তাহলে তড়িৎ অনুপাত কি? তড়িৎ অনুপাত হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। দেখো আগেরটাই ছিল চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, এটার ক্ষেত্রে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। এবং এইটার আদর্শ মান চলতি অনুপাতের মতো না, চলতি অনুপাতে 2:1 ছিল, এখানে আদর্শ মান হচ্ছে আমাদের 1:1। এখানে আদর্শ মান কত? 1:1। এগুলো মুখস্থ রাখতে হবে। আদর্শ মান কত? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে। তাহলে দেখো তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। এখন আমরা তড়িৎ সম্পদ কি এটা যদি আমরা না জানি, এবং তড়িৎ দায় যদি কি এটা যদি না জানি, তাহলে আমরা বুঝতে পারবো না বা এই অনুপাতটা নির্ণয় করতে পারবো না। তাহলে তড়িৎ সম্পদ কি? দেখো তড়িৎ সম্পদ হচ্ছে আমাদের চলতি সম্পদে যা যা থাকে সবগুলোই থাকবে, শুধুমাত্র দুইটা উপাদান থাকবে না, যার একটা হচ্ছে মজুদ পণ্য এবং আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয়। তাহলে আমরা তড়িৎ সম্পদ কিভাবে বের করতে পারি? আমাদের যে চলতি সম্পদ সেখান থেকে মজুদ পণ্য এবং হচ্ছে অগ্রিম খরচ এই দুইটা আইটেম বাদ দিতে পারি, অথবা চলতি সম্পদের আইটেমগুলো যোগ করার সময় এই দুইটা যদি যোগ না করি সেক্ষেত্রেও কিন্তু হবে। আর তড়িৎ দায় হচ্ছে আমাদের ব্যাংক জমা অতিরিক্ত, চলতি দায়ের মধ্যে ব্যাংক জমা অতিরিক্তর আইটেমটা নেওয়া যাবে না, এই জন্য আমরা এটা থেকে বাদ দিচ্ছি। ওকে, তড়িৎ অনুপাতের ক্ষেত্রে দেখো, তড়িৎ অনুপাত নির্ণয় যদি আমরা করতে চাই, এখানে কি বলছে? একটি কোম্পানির উদ্বৃত্তপত্রের আইটেম দেওয়া আছে, চলতি সম্পদ দেওয়া আছে, মোট সম্পদ দেওয়া আছে, চলতি দায় দেওয়া আছে, মোট দায় দেওয়া আছে, এবং নিচে দেখো মজুদ পণ্য, নিচে কি আছে? মজুদ পণ্য এবং অগ্রিম খরচ দেওয়া আছে। কি আছে? মজুদ পণ্য এবং অগ্রিম খরচ দেওয়া আছে। তাহলে দেখো চলতি সম্পদ, তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ অনুপাতের সূত্র উপরে হচ্ছে তড়িৎ সম্পদ, নিচে হচ্ছে তড়িৎ দায়। এখন তড়িৎ সম্পদ দেখো, এখানে তড়িৎ সম্পদ আমাদের দেওয়া নাই বা আমাদের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া নাই, তাহলে আমরা যোগ করতে পারতেছি না। কিন্তু চলতি সম্পদ দেওয়া আছে 2,50,000 টাকা, 2,50,000 টাকা দেওয়া আছে। এইটা থেকে আমাদের যে আইটেমগুলো তড়িৎ সম্পদের মধ্যে যায় না সেগুলো যদি বাদ দিই, এখানে দেখো দুইটা আইটেম আছে, মজুদ পণ্য এবং অগ্রিম খরচ, এই দুইটা কিন্তু যায় না। তাহলে এই দুইটা আইটেম আমাদেরকে বাদ দিতে হবে। একটা হচ্ছে 35,000 এবং আরেকটা হচ্ছে 15,000, আরেকটি কত? 15,000। ওকে, তাহলে এই দুইটা আইটেম আমরা বাদ দিব। আর নিচে দেখো, নিচে যাবে তড়িৎ দায়। তাহলে এখানে দেখো চলতি দায় দেওয়া আছে 1 লক্ষ টাকা। কত আছে? 1 লক্ষ টাকা।
কিন্তু এই প্রশ্নে অন্য এমন কোনো আইটেম নাই যেটা বাদ যাবে তড়িৎ দায়ের মধ্যে। দেখো তড়িৎ দায়ের মধ্যে আমরা কি বাদ যাইতো, ব্যাংক জমা অতিরিক্ত। তো এই প্রশ্নে ব্যাংক জমা অতিরিক্ত নামক কোনো কিছু নাই, তাহলে আমরা বুঝবো যে ব্যাংক জমা অতিরিক্ত শূন্য, তাহলে আমাদের বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো উপরে বাদ দেওয়ার পর থাকলো কত, 2 লক্ষ টাকা, এবং নিচে থাকলো 1 লক্ষ টাকা। নিচে থাকলো কত, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে এটার অনুপাত কত, 2:1। তাহলে আমাদের আদর্শ মান হচ্ছে 1:1, এটা আছে 2:1, অর্থাৎ আমাদের আদর্শের মান অনুযায়ী যথাযথভাবেই তারল্য অনুপাত আছে এই উদাহরণের ক্ষেত্রে। এরপরে দক্ষতা যাচাই অনুপাত। এরপরে দেখো দক্ষতা যাচাই অনুপাত, তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দক্ষতা যাচাইয়ের অনুপাত, নিচের কোনটি দক্ষতা যাচাইয়ের অনুপাত, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন দিবে। এরপরে আমরা তারল্য অনুপাত দেখলাম, বলতে পারে যে নিচের কোনটি তারল্য অনুপাত, তখন তোমাকে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমাকে জানা লাগবে যে চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত, এই দুইটা হচ্ছে আমাদের তারল্য অনুপাত। তাহলে এই যে তারল্য অনুপাত এবং হচ্ছে দক্ষতা যাচাইয়ের অনুপাত, কোনটা কখন কিসের মধ্যে যাবে, এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো দক্ষতা যাচাইয়ের অনুপাতের মধ্যে মজুদ পণ্যের আবর্তন অনুপাত আছে 1 নম্বরে। তাহলে কখনো দেখবা এমসিকিউতে তোমরা অনেক সময় প্রশ্ন করো যে ভাইয়া এই প্রশ্নে এই এমসিকিউতে দেখতেছি যে দক্ষতা যাচাইয়ের অনুপাত হচ্ছে মজুদ পণ্য আবর্তন অনুপাত, অন্য একটাতে দেখতেছি গড় আদায়কাল, আরেকটাতে দেখতেছি স্থায়ী সম্পদের আবর্তন হার। তো এইগুলো কেন, এগুলো হচ্ছে প্রত্যেকটাই দক্ষতা যাচাইয়ের অনুপাত। এই জন্য এক এক সময় এক একটা অপশনে দিচ্ছে, তুমি যদি সবগুলো আইটেম না জানো তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। তাহলে আমরা যেখানে ছিলাম মজুদ আবর্তন অনুপাত, দেখো মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য। এখন তোমরা যদি গড় মজুদ পণ্য না জানো তাহলে গড় মজুদ পণ্যের সূত্র জানতে হবে, দুইটা মজুদ মানে প্রারম্ভিক এবং সমাপনী মজুদ যোগ করে 2 দিয়ে যদি ভাগ দাও, এই যে গড় মজুদের সূত্র দেখো, গড় মজুদ সমান প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর দেখো গড় আদায়কাল বলতে কি বোঝাচ্ছে, গড় আদায়কাল বলতে আমাদের বোঝাচ্ছে হচ্ছে দেনাদারের কাছ থেকে আমরা কত গড় সময়ে তাদের কাছ থেকে আমরা টাকাটা আদায় করতে পারি, কত গড় সময়, ধরো 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে, 5 মাস হতে পারে, তো সেটাই হচ্ছে গড় আদায়কাল। তো গড় আদায়কাল হচ্ছে বার্ষিক দিবস ডিভাইডেড বাই দেনাদার আবর্তন হার, যেটা আমরা মাত্র করলাম। তাহলে দেনাদার আবর্তন হার তোমার কি লাগবে, দেনাদার আবর্তন হার আবার লাগবে এই সূত্রের ক্ষেত্রে, সেখানে দেনাদার আবর্তন হার যদি বের করতে চাও তাহলে ধারে বিক্রয়কে গড় দেনাদার দিয়ে ভাগ করতে হবে। এখন তুমি গড় বিক্রয় জানো না বা গড় দেনাদার জানো না, সেক্ষেত্রে তুমি কি করবা, গড় দেনাদার হচ্ছে প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ভাগ 2, আর গড় বিক্রয় যদি কোনো প্রশ্নে প্রয়োজন হয় সেক্ষেত্রে বার্ষিক বিক্রয় ডিভাইডেড বাই 360 যদি দাও, বার্ষিক বিক্রয় হয়েছে ধরো 1,20,000 টাকা, 1,20,000 টাকা, আর যদি তোমার 360 যদি দিন হয়, বার্ষিক দিবস যদি 360 হয়, সেটা দিয়ে ভাগ করলে তুমি গড় বিক্রয় পাবা। তাহলে এই সূত্রগুলো তোমার এমসিকিউ এর জন্য জেনে রাখতে হবে, কখন কোথা থেকে প্রশ্ন আসে আমরা কিন্তু বলতে পারি না, কিন্তু আমরা দক্ষতা যাচাইয়ের অনুপাত, তোমাকে যদি প্রশ্ন করে যে দক্ষতা যাচাইয়ের অনুপাত কোনটি, তুমি বলতে পারো মজুদ পণ্য আবর্তন অনুপাত হচ্ছে দক্ষতা যাচাইয়ের অনুপাত, তুমি বলতে পারো গড় আদায়কাল হচ্ছে দক্ষতা যাচাইয়ের অনুপাত। এরপর দেখো 3 নম্বরে যেটা রয়েছে দক্ষতা যাচাইয়ের মধ্যে 3 নম্বরে যেটি রয়েছে স্থায়ী সম্পদ আবর্তন হার। তাহলে স্থায়ী সম্পদ আবর্তন হার কি, নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় সম্পদ। নিট বিক্রয়ের সূত্র তো সবাই জানো মনে হয়, বিক্রয় থেকে বিক্রয় বাট্টা এবং বিক্রয় ফেরত যদি বাদ দাও, নিট বিক্রয় থেকে কি বাদ দিতে পারো, নিট বিক্রয় বের করার সময় বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা যদি বাদ দাও তাহলে কিন্তু তোমার নিট বিক্রয়টা বের হয়ে যাবে। আর গড় সম্পদের ক্ষেত্রে কি হবে, গড় সম্পদ হচ্ছে প্রাথমিক সম্পদ বা প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ভাগ 2। গড় বললেই সবসময় মনে রাখবা, গড় কোনো কিছু বললেই প্রারম্ভিক এবং সমাপনী যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। সম্পদ বললে প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ যোগ করবা, যদি হচ্ছে দেনাদার বলে তার প্রারম্ভিক দেনাদার এবং সমাপনী দেনাদার যোগ করে 2 দিয়ে ভাগ করবা। এরপর দেখো মোট সম্পদ 4র্থ নম্বরে যেটা আছে, এটাও দক্ষতা যাচাইয়ের অনুপাত, সেটা হচ্ছে মোট সম্পদ আবর্তনের হার। এটার সূত্র কি, এটা সূত্র হচ্ছে মোট বিক্রয় ডিভাইডেড বাই মোট সম্পদ। ওকে, মুনাফা অর্জন, এই প্রশ্নটা বারবার আসে যে নিচের কোনটি মুনাফা অর্জন বা লাভজনকতা অনুপাত, মুখস্থ রাখবা মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত। কি অনুপাত, মোট মুনাফা নিট মুনাফা এবং পরিচালন মুনাফা অনুপাত, মোট মুনাফা নিট মুনাফা এবং পরিচালন মুনাফা অনুপাত। এবং শেয়ার প্রতি আয় কি মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত বা লাভজনক অনুপাত। এই অনুপাত হচ্ছে 4টা, কয়টা, 4টা। একটা হচ্ছে আমাদের মোট মুনাফার হার, নিট মুনাফার হার বা অনুপাত, পরিচালন মুনাফার হার বা অনুপাত, এবং শেয়ার প্রতি আয় এই 4টা। বলছে প্রতিষ্ঠানের লাভের হার মোট মুনাফা নিট মুনাফা পরিচালন মুনাফা
শেয়ার প্রতি আয় এই অনুপাত দ্বারা নির্ণয় করা হয়। মোট মুনাফা, নিট মুনাফা, পরিচালন মুনাফা, শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয়ের ইংরেজি হচ্ছে ইপিএস। শেয়ার প্রতি আয়ের ইংরেজি কি? ইপিএস বা আর্নিং পার শেয়ার। এখন দেখো মোট মুনাফা অনুপাতের সূত্র কি? মোট মুনাফা অনুপাতের সূত্র কি? মোট মুনাফা অনুপাত কিভাবে নির্ণয় করবা? সেক্ষেত্রে আমাদেরকে মোট মুনাফাকে নিট বিক্রয় দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন যদি কোনো প্রশ্নে মোট মুনাফা না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করতে পারি। মোট মুনাফা নির্ণয় করতে পারি। ওকে, এরপরে দেখো নিট মুনাফার ক্ষেত্রে সেম, নিট মুনাফা বাই নিট বিক্রয়। পরিচালন মুনাফার ক্ষেত্রেও সেম, পরিচালন মুনাফা বাই নিট বিক্রয়। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে নিট বিক্রয়টা নিচে থাকবে, অর্থাৎ হর আকারে থাকবে, এবং লব আকারে থাকবে আমাদের মুনাফাটা, যেই মুনাফার কথা বলবে। এখন শেয়ার প্রতি আয়, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেয়ার প্রতি আয় অনেক এমসিকিউতে আসে, তোমরা পেরে ওঠো না। তো শেয়ার প্রতি আয়ের ক্ষেত্রে দেখো বলছে শেয়ার হোল্ডারদের জন্য পর্যাপ্ত আয় ডিভাইডেড বাই বিলিখিত সাধারণ শেয়ার সংখ্যার গড়। বিলিখিত সাধারণ শেয়ার সংখ্যার গড়। আর যদি কখনো কখনো দেখো এখন তোমাকে শেয়ার হোল্ডারদের জন্য এত টাকা আয় বা মুনাফা অবশিষ্ট আছে, এটা দিয়ে দিল না, বললো যে এত টাকা নিট মুনাফা আছে, তখন তুমি কি করবা? নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশ আছে সেটা বাদ দিতে হবে। কারণ কি? নিট মুনাফা থেকে শেয়ার মালিক যারা আছে, শেয়ার মালিকদের তো তুমি শেয়ার প্রতি আয় বা ইপিএস দিবা। তো এই যে শেয়ার প্রতি আয় তাদেরকে দেওয়ার আগে পাবে হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকরা। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকরা শেয়ার মালিকদের তুলনায় অগ্রাধিকার পাবে বা আগে মুনাফা পাবে। আর তোমরা অনেক সময় কি করো, প্রশ্নে দেওয়া থাকে যে ঋণের সুদ এত টাকা, আর নিট মুনাফা এত টাকা, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এত টাকা, তাহলে শেয়ার মালিকদের আয় কত বা শেয়ার মালিকরা কত টাকা পাবে? তখন তোমরা ঋণের সুদটা বাদ দিয়ে দাও। কিন্তু ঋণের সুদ বাদ দেওয়া যাবে না, কারণ নিট মুনাফার মধ্যে ইতোমধ্যে কি হয়েছে? ঋণের সুদ বাদ দেওয়া আছে। ইতোমধ্যে কি হয়েছে? ঋণের সুদটা বাদ দেওয়া আছে। ইতোমধ্যে কি হয়েছে? ঋণের সুদ বাদ দিয়ে দিয়েছি। ইতোমধ্যে হচ্ছে আমরা ঋণের সুদ বাদ দিয়েছি। ইতোমধ্যে আমরা ঋণের সুদ কি করেছি? বাদ দিয়ে ফেলেছি নিট মুনাফার মধ্যে। এই জন্য আমরা নিট মুনাফা থেকে ঋণের সুদ কখনো বাদ দিব না। প্রশ্নে উদ্দীপকে অনেক সময় দিবে, কিন্তু তোমাদের কি করা যাবে না, সেগুলো নেওয়া যাবে না। অনেক অতিরিক্ত তথ্য অনেক প্রশ্নে দেয় তোমাদেরকে কনফিউজ করার জন্য। তাহলে আমরা অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বাদ দিয়ে আমাদের যে সাধারণ শেয়ার সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব? শেয়ার প্রতি আয় বা ইপিএস পেয়ে যাবো। আমরা যদি এক্সাম্পল আকারে দেখতে চাই, এখানে দেখো একটা প্রশ্ন আছে, বলছে 2022 সালে কিবরিয়া কোম্পানি লিমিটেডের নিট লাভ হয় 12 লক্ষ টাকা। কত টাকা? 12 লক্ষ টাকা। সংশ্লিষ্ট বছরে কোম্পানিটি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে 2,50,000 টাকা। কিবরিয়া লিমিটেড 1,90,000 সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত? তাহলে দেখো আমাদের যে নিট মুনাফা আছে সেখান থেকে কিন্তু আমরা অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করব। তাহলে আমরা ইপিএস, আমি ইংলিশে লিখি আর্নিং পার শেয়ার বা ইপিএস, যেটা বাংলা হচ্ছে শেয়ার প্রতি আয়। তাহলে শেয়ার প্রতি আয়ের ক্ষেত্রে যেহেতু নিট মুনাফা আছে, আমরা নিট মুনাফাটা উপরে দিব 12 লক্ষ টাকা, মাইনাস যেহেতু অগ্রাধিকার শেয়ার মালিকরা এখনো লভ্যাংশ পায়নি, নিট মুনাফা বের করার পর পাবে, তাহলে আমাদেরকে অগ্রাধিকার শেয়ার মালিকদের এইটা বাদ দিতে হবে। এটা কি করতে হবে? বাদ দিতে হবে। তারপরে শেয়ার মালিকদের মধ্যে বন্টন করতে হবে। তাহলে কত শেয়ার আছে? 1,90,000, যেটা দিয়ে আমরা ভাগ করব। ওকে, তাহলে আমাদের দেখো 12 লক্ষ থেকে যদি 2,50,000 বাদ দিই তাহলে কত হয়? 9,50,000। 9,50,000 ডিভাইডেড বাই 1,90,000। ওকে, তা দেখো 4টা শূন্য এখানে কেটে দেওয়া যায়, আর 5 19, তাহলে 5 টাকা হচ্ছে শেয়ার প্রতি আয়। 5 টাকা কি? শেয়ার প্রতি আয়। তাহলে শেয়ার প্রতি আয় কত? 5 টাকা। প্রত্যেকটা শেয়ারের বিপরীতে শেয়ার মালিকরা কত টাকা করে আয় করতে পারছে এই কোম্পানি থেকে? 5 টাকা করে। আশা করি বুঝতে পারছো। এরপরে দায় ব্যবস্থাপনার অনুপাত বা ঋণ ব্যবহারের অনুপাত কোনগুলো? খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ এর জন্য। বলছে এই অনুপাত দ্বারা ফার্মের ঋণ পরিশোধের সামর্থ্য বা দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে ঋণ পরিশোধের অনুপাত কোন অনুপাত? দায় ব্যবস্থাপনা বা ঋণ ব্যবহারের অনুপাত হচ্ছে ঋণ পরিশোধের সামর্থ্য দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান করে। এমসিকিউতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। এখন এই অনুপাতের যদি এক্সাম্পল বা উদাহরণ জানতে চাই, তাহলে দায় বা ঋণ অনুপাত, সুদ অনুপাত বা সুদ কভারেজ অনুপাত কিন্তু আমাদের অ্যান্সার হবে। এগুলো সূত্র, যে মোট দায় ডিভাইডেড বাই মোট সম্পত্তি হচ্ছে আমাদের ঋণ অনুপাতের সূত্র, এবং সুদ কভারেজ অনুপাতের সূত্র হচ্ছে সুদ ও করপূর্ব মুনাফা ডিভাইডেড বাই যে সুদ বা ইন্টারেস্ট আমরা প্রদান করে থাকি। এগুলো থেকে খুব বেশি এমসিকিউ আসে না, কিন্তু এমসিকিউ আসার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এইগুলা। দেখো এইটা, তারপরে হচ্ছে আমাদের কোনটা
ঋণ ব্যবস্থাপনা বা দায় ব্যবস্থাপনার অনুপাত। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে দায় বা ঋণ অনুপাত, সুদ কাভারেজ অনুপাত, এগুলো বলতে হবে। সর্বশেষ আমাদের যে বিবরণী ছিল সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। কোন বিবরণী? নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের পরে আমাদেরকে জানতে হবে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ। এখন নগদ প্রবাহ বিবরণী থেকে কি প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্ন আসে, এইটা তোমাদেরকে বুঝতে হবে। এমসিকিউ এর জন্য এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। সেটা কি? নগদ প্রবাহ বিবরণী। এখানে নগদ প্রবাহ বিবরণী তোমাদের সৃজনশীলে আসবে না, কিন্তু এমসিকিউ এর জন্য কিভাবে আসে সেইটাই কিন্তু আমরা এখন দেখব। তাহলে দেখো, বলছে নগদ প্রবাহ বিশ্লেষণ বলতে নগদ প্রবাহ বিবরণী বিভিন্ন খাতের নগদ আন্তঃপ্রবাহ এবং কি বহিঃপ্রবাহের তুলনা করা হয় এবং নগদ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণীর বা আয় বিবরণী এবং উদ্বৃত্ত পদের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং মূল্যায়নকে বোঝায়। আমরা কি করতেছি? নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ করতেছি। এখন নগদ প্রবাহ বিবরণীর মধ্যে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নগদ আন্তঃপ্রবাহ, নিচের কোনটি নগদ বহিঃপ্রবাহের উদাহরণ। এই জন্য তোমাদেরকে এই বিষয়গুলো পড়তে হবে। দেখো, সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, মজুদ পণ্য হ্রাস। এখন প্রশ্ন আসতে পারে এই যে মজুদ পণ্য হ্রাস, মজুদ পণ্য হচ্ছে একটা চলতি সম্পদ। তারপরে দেখো নগদ পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় থেকে তুমি নগদ টাকা পাচ্ছ, এই জন্য কি আসতেছে? নগদ আন্তঃপ্রবাহ আসতেছে। তারপর দেখো যে প্রাপ্য হিসাব হ্রাস, এই যে এই দুইটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এই দুইটা হচ্ছে আমাদের কি? চলতি সম্পদ হ্রাস। অনেক সময় যে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণে এসে তোমরা ঘোলায় ফেলো যে চলতি সম্পদ এমন একটা টার্ম আমাদের মুখে আমাদের মাথার ভিতর ঢুকে গিয়েছে যে চলতি সম্পদে আমাদের কাছে সবসময় পজিটিভ সাইন দেয়। এটা বাড়লেই বা এটা বাড়লে মনে হয় কি আমাদের সব কিছু বাড়তেছে, ভালো হচ্ছে, আর চলতি সম্পদ হ্রাস পেলে মনে হয় যে এটা খারাপ হচ্ছে, এরকম একটা বিষয়। কিন্তু আসলে এরকম না। নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে আমার চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে ভালো, কারণ আমার এই যে দেনাদার এবং হচ্ছে যদি হচ্ছে কি মজুদ পণ্য যদি কমে যায় তাহলে কি হচ্ছে? আমার কাছে টাকা আসতেছে, আমার তো ক্যাশ দরকার, আমার কাছে তো টাকা দরকার। আমার ধরো এক গোডাউন ভরা মজুদ পণ্য আছে, তাদের তো আমার লাভ নাই। আমি ধরো যত বিক্রি করি সব বাকিতে বিক্রি করে দেনাদারের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, সেটা তো আমার লাভ নেই। সেই টাকা আমি আদায় করতে পারবো কিনা এটার উপর ডিপেন্ড করতেছে আমার ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে চলতি সম্পদ হ্রাস পেলে আমার জন্য কিন্তু ভালো, এবং এই চলতি সম্পদ হ্রাস পেলে আমার কি হয়? নগদ আন্তঃপ্রবাহ হয়, অর্থাৎ নগদ টাকা আমার কাছে আসে। পাশাপাশি দেখো প্রদেয় নোট বৃদ্ধি এবং হচ্ছে প্রদেয় নোট বৃদ্ধি আরেকটা কই প্রদেয় নোট, বা তোমরা যদি বলতে পারো যে আমাদের যে প্রদেয় বিল বা পাওনাদার এইগুলো বৃদ্ধি পাওয়া হচ্ছে আমাদের জন্য ভালো। এই আইটেমগুলো বৃদ্ধি পাওয়া আমাদের জন্য কি ভালো। এর কারণ কি? আমি যত বেশি বাকিতে ক্রয় করতে পারবো, আমি যত বেশি কম টাকায়, মানে আমার হাতে কম টাকা আছে কিন্তু আমি বেশি টাকার পণ্য কিনে আনতে পারবো বা সাপ্লায়ারকে পরে প্রদান করতে পারবো, যারা আমার পাওনাদার আছে তাদেরকে দেরিতে দিতে পারবো, তত আমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভালো। তো এইগুলো বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার নগদ টাকাটার পরিমাণ বৃদ্ধি পাওয়া বা আমার কাছে বেশি টাকা থাকা। এই জন্য এইগুলোকে বলা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। তোমরা সবসময় এই যে চলতি সম্পদ হ্রাস এবং হচ্ছে চলতি দায় বৃদ্ধি, এই বিষয়টা কিন্তু নগদ আন্তঃপ্রবাহের মধ্যে আসবে। এটা কিন্তু তোমরা ঘোলায় ফেলো, এই জন্য ভালোভাবে বুঝাই দিলাম। এখন দেখো আর কি আছে? ক্রেতাদের নিকট থেকে নগদ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ঋণ গ্রহণ, প্রদেয় সুদ বৃদ্ধি। তো এইটাও কিন্তু এই আইটেমের মধ্যে যাচ্ছে, যে চলতি দায়ের বৃদ্ধি, তারপরে প্রদেয় হিসাব বৃদ্ধি, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। এই অংশগুলো থেকে আমার কি আসে? নগদ আন্তঃপ্রবাহ আসে। এরপর দেখো বহিঃপ্রবাহের ক্ষেত্রে কি হচ্ছে? এগুলো নগদ আন্তঃপ্রবাহ, ওকে, এগুলো নগদ আন্তঃপ্রবাহ, সুদ প্রাপ্তি, আচ্ছা এটা ডাবল আসছে, নগদ আন্তঃপ্রবাহ, সমস্যা নেই। এরপর দেখো বহিঃপ্রবাহের ক্ষেত্রে কি আসে? দেখো সুদ প্রদান, নগদে পণ্য বিক্রয়, ঋণ প্রদান, প্রদেয় সুদ হ্রাস, এই যে প্রদেয় হিসাবের হ্রাস। তারপরে দেখো মজুদ পণ্য বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধি। এই দুইটা আইটেম হচ্ছে আমাদের কি? চলতি সম্পদ বৃদ্ধি। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পাওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য খারাপ, কারণ আমার কাছ থেকে বাকিতে মানুষ কিনে নিচ্ছে, আমি টাকা আদায় করতে পারতেছি না। এটা হচ্ছে আমার বহিঃপ্রবাহ, এটা হচ্ছে আমার কি বহিঃপ্রবাহ। পাশাপাশি এই যে প্রদেয় সুদের হ্রাস, তারপরে হচ্ছে প্রদেয় নোটের হ্রাস, তারপরে ঋণের আসল পরিশোধ, এগুলো হচ্ছে কি আমার জন্য ক্ষতিকর। অর্থাৎ এইগুলো আমি হচ্ছে দ্রুত পরিশোধ করে দিচ্ছি, এগুলো হচ্ছে আমরা কি করতেছি? দ্রুত পরিশোধ করে দিচ্ছি, ফলে আমার হাতে টাকা থাকতেছে না।
এই জন্য বলা হচ্ছে এগুলোকে বহিঃপ্রবাহ। এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছো। এখন দেখো নগদ প্রবাহের শ্রেণী বিভাগ, তাই না? নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা 3টা কার্যক্রম পড়ছিলাম। কয়টা কার্যক্রম? 3টা। একটা পরিচালন, একটা অর্থায়ন, আর একটা কি বিনিয়োগ কার্যক্রম। তাহলে দেখো 3টা কার্যক্রম আমাদেরকে এখন পড়তে হবে। বলছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে আমরা নিট লাভ অর্জন করার জন্য যা যা পরিচালনা করি সেগুলোই আমাদের পরিচালন কার্যক্রম। বলছে নিট লাভ বা লোকসান নির্ণয়ের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন ও ঘটনাকে পরিচালনা কার্যক্রম বলে। তাহলে তুমি একটা ব্যবসায় করো, তাহলে এটার বিক্রিতব্যের ব্যয় আছে, বেতন আছে, মজুরি আছে, এই বিষয়গুলো কি আমার ব্যবসা পরিচালনা করতে গেলে লাগবে, অফিস ভাড়া আছে। তো এই বিষয়গুলো কি আমার পরিচালনা কার্যক্রম। তাহলে পরিচালন কার্যক্রম থেকে কি কি নগদ আন্তঃপ্রবাহ আসতে পারে সেইগুলো একটু দেখি। প্রশ্ন আসতে পারে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ কি আসতে পারে? নগদ আন্তঃপ্রবাহ, যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হতে প্রাপ্তি, সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, এগুলো হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ। আবারও প্রশ্ন আসতে পারে যে নগদ বহিঃপ্রবাহ পরিচালন কার্যক্রম থেকে কোনগুলো? তখন তোমাকে বলতে হবে পণ্য ক্রয় বাবদ পরিশোধ, বেতন মজুরি প্রদান, আয়কর পরিশোধ, অন্যান্য পরিচালন ব্যয় বাবদ পরিশোধ, সুদ পরিশোধ। তাহলে এইগুলো কি পরিচালন কার্যক্রম, এগুলো কি পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্যক্রম থেকে বহিঃপ্রবাহ। কোনগুলো আন্তঃপ্রবাহ, কোনগুলো বহিঃপ্রবাহ আলাদাভাবে পড়তে হবে, কার্যক্রম অনুযায়ী পড়তে হবে, কার্যক্রম অনুযায়ী শ্রেণী বিভাগ করে পড়তে হবে। এরপরে দেখো বিনিয়োগ কার্যক্রম, এরপরে যেটা দেখতে পাচ্ছ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম থেকে কি? নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কোনগুলো? দীর্ঘমেয়াদী সম্পত্তির ক্রয় বিক্রয় কার্যক্রমকে বিনিয়োগ কার্যক্রম বলে। তাহলে স্থায়ী সম্পদ তুমি কিনলে, স্থায়ী সম্পদ কিনলে তোমার নগদ টাকা চলে যাবে। স্থায়ী সম্পদ কিনলে কি হবে? নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে এইটা কি হবে? বহিঃপ্রবাহ হবে। আবার স্থায়ী সম্পদ বিক্রি করে যদি কোনো টাকা তুমি পাও সেটা হবে বিনিয়োগ কার্যক্রম থেকে আন্তঃপ্রবাহ। তাহলে আন্তঃপ্রবাহের ক্ষেত্রে কি হবে? স্থায়ী সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ, জমি প্লান্ট ইকুইপমেন্ট বিক্রয় হতে প্রাপ্ত অর্থ, জমি প্লান্ট মেশিনারিজ বিক্রয়, এখানে কি হবে? বিক্রয়। ওকে, বিক্রয় বলছে অন্য কোম্পানিতে বিনিয়োগকৃত শেয়ার বন্ড ইত্যাদি সিকিউরিটি বিক্রয়। তাহলে অন্য কোম্পানিতে যদি কোনো তুমি শেয়ার কিনে থাকো সেটা যদি পরবর্তীতে বিক্রি করে দাও তাহলে সেখান থেকে হবে আন্তঃপ্রবাহ। অন্য কোম্পানিতে প্রদত্ত ঋণের আসল আদায়, তুমি কাউকে ঋণ দিছিলা সেটার টাকা তুমি ফেরত পাইলে সেটা হচ্ছে আমাদের কি নগদ আন্তঃপ্রবাহের মধ্যে যাবে। আর বহিঃপ্রবাহের মধ্যে কি কি যাবে? বহিঃপ্রবাহের মধ্যে যদি বলো কি কি যাবে, সেখানে দেখো জমি প্লান্ট বা মেশিনারিজ ক্রয়, অন্য কোম্পানি বা শেয়ার বন্ড ইত্যাদি সিকিউরিটিজ ক্রয় বা শেয়ার ক্রয়, এগুলো হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম। বা আরেকটা হচ্ছে অন্য কোম্পানিকে ঋণ প্রদান বা ঋণের আসল টাকা প্রদান, এগুলো করলে আমাদের কি হবে? বিনিয়োগ কার্যক্রম থেকে বহিঃপ্রবাহ ঘটবে। এমসিকিউ এর জন্য বারবার বলতেছি 3টা কার্যক্রম, 3টা কার্যক্রম এমসিকিউ এর জন্য। এবং এক্সাম্পল 1000 বার স্টার দিয়ে রাখো, 1000 বার স্টার দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 3টা কার্যক্রম থেকে যে কোনটা আন্তঃপ্রবাহ, কোনটা বহিঃপ্রবাহ, কোনটা কোন কার্যক্রম, এই 3টা কার্যক্রম থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তৃতীয় নম্বর যেটা দেখতেছো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, সেটা কি? কার্যক্রম বলতে ইকুইটি মূলধন ও ঋণের পরিমাণ ইত্যাদি উপাদানের পরিবর্তনের ফলে যে নগদ প্রবাহ ঘটে সেটাকে বোঝায়। তাহলে অর্থায়ন কার্যক্রম বলতে কি বোঝায়? ইকুইটি মূলধন এবং ঋণের পরিমাণ ইত্যাদি উপাদানের পরিবর্তনের ফলে। তাহলে ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব এবং ঋণ। তাহলে অর্থায়ন মানে কি? অর্থায়ন মানে কি? ফিনান্স মানে কি? তোমরা ফিনান্স পড়তেছো। ফিনান্স মানে কি? বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা এবং সেই উৎসের কি যথাযথ ব্যবহার করা এবং বিনিয়োগ করা। তাহলে যেই সব উৎস থেকে তুমি তহবিল সংগ্রহ করো সেই উৎসগুলোই হচ্ছে অর্থায়ন কার্যক্রম, সেই উৎসগুলোই কি? অর্থায়ন কার্যক্রম। তাহলে অর্থ সংগ্রহ করতে পারো কি করে? শেয়ার বিক্রি করে। কি করতে? সিকিউরিটি বা সিকিউরিটি বা শেয়ার বিক্রি করে তুমি যে অর্থ সংগ্রহ করতে পারো এটা কি আন্তঃপ্রবাহের মধ্যে যাবে। তারপর হচ্ছে বন্ড ডিবেঞ্চার ঋণপত্র ইস্যু করে, বন্ড ডিবেঞ্চার ঋণপত্র একই কথা, এগুলো ইস্যু করে, ঋণ গ্রহণ করে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে, নোট ইস্যু করে। তাহলে এই সবগুলো করলে তোমার কি হবে? নগদ টাকা তুমি সংগ্রহ করতে পারবা। তাহলে এটা তোমার অর্থায়ন কার্যক্রম থেকে আন্তঃপ্রবাহ। বহিঃপ্রবাহের এক্সাম্পল যদি বলো লভ্যাংশ প্রদান, বন্ড বা দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করা, তারপর বলছে সাধারণ শেয়ার পুনঃক্রয় করা, অগ্রাধিকার শেয়ারের অবসায়ন করা, বন্ডের অবসায়ন করা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বহিঃপ্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে। তো এগুলো আমাদের এমসিকিউ এর জন্য, কিসের জন্য? এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনটা কোন কার্যক্রম এবং নগদ আন্তঃপ্রবাহ নাকি বহিঃপ্রবাহ, এই বিষয়গুলো। ওকে, এরপর দেখো আমরা এই বিষয়গুলো নিয়ে এমসিকিউ রেখেছি তোমাদের জন্য, অবশ্যই এমসিকিউ রেখেছি। সেগুলো আমরা এই অধ্যায়ে সৃজনশীল সলভ করার পর, এখনো আলোচনা চলছে এই অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স, সেগুলো শেষ করে আমরা সৃজনশীলে যাব। আলোচনার পর আমরা গাণিতিক সমস্যা দেখব, তারপরে সৃজনশীল সলভ করব, তারপরে আমরা
এমসিকিউগুলো কিন্তু দেখব। তো দেখো গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম কি কি আছে দেখো। নগদ প্রবাহ বিবরণীর মধ্যে আমরা নগদ আন্তঃপ্রবাহ, শুধুমাত্র নগদের আগমন এবং নির্গমন বা নগদ আসা এবং যাওয়া, এই দুইটা আলোচনা করেছি। এখন আমাদের মাঝে মাঝে এমসিকিউতে প্রশ্ন আসে যে নিচের কোনটি নগদ কার্যক্রম নয় বা নগদ প্রবাহ বিবরণীর মধ্যে যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা অবশ্যই 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 গুরুত্বপূর্ণ। কি কি? স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু। দেখো তুমি স্থায়ী সম্পদ কিনছো, পাশাপাশি তুমি কি করছো? শেয়ার ইস্যু করছো, তাহলে এটা একটা অনগদ কার্যক্রম। সেটা কি? অনগদ কার্যক্রম। বলছে বন্ড বা ঋণপত্রকে সাধারণ শেয়ারে রূপান্তর, তাহলে এখানে কিন্তু কি নগদ আগমন বা বহির্গমন ঘটে নাই, অর্থাৎ নগদ হ্রাস বৃদ্ধি হয় নাই। বলছে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য বন্ড ইস্যু, পুরনো স্থায়ী সম্পত্তির বিনিময়ে নতুন স্থায়ী সম্পত্তি ক্রয়, তাহলে এখানে যতটুকু তুমি পুরাতন একটা সম্পদ দিয়ে অদল বদল করছো, তাহলে তোমার কি হয় নাই? নগদ অর্থের আগমন এবং বহির্গমন ঘটে নাই। অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর, অনগদ সম্পদের বিনিময়, ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু, এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম। এরপর দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য, এখন আমরা সৃজনশীলের জন্য যে অংশটা আমাদের দরকার এই অধ্যায়ের সৃজনশীলের জন্য, সেইটাতে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে সমচ্ছেদ বিশ্লেষণ। কি বিশ্লেষণ? সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ, বা ইংরেজিতে বলে ব্রেক ইভেন বিশ্লেষণ, বিইপি অ্যানালাইসিস, বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। তাহলে এইটা আমাদের সৃজনশীলের জন্য, কিসের জন্য? সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের জন্য কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা আমাদের কি সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য? সৃজনশীলের জন্য। ওকে, তাহলে সৃজনশীল, এটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য অবশ্যই লাগবে। সৃজনশীলের জন্য 1000 বার স্টার্ট দাও। এই এখন থেকে যে আলোচনা, এগুলো আমাদের সৃজনশীলের জন্য লাগবে। ব্রেক ইভেন অ্যানালাইসিস। ওকে, তাহলে ব্রেক ইভেন অ্যানালাইসিস হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য কি দরকার? সেই 3-4টা পয়েন্ট, এই 3-4টা পয়েন্ট পড়লে এমসিকিউ পেরে যাবা। কিন্তু সৃজনশীলের জন্য আমাদের গাণিতিক সমস্যা আকারে আলোচনা করতে হবে, সেটা আমরা এখন করব। তো বলছে আর্থিক বিশ্লেষণের অন্যতম একটি পন্থা হলো ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন বিন্দু হলো লাভও নয় আবার ক্ষতিও নয় এমন একটি বিন্দু। তাহলে ব্রেক ইভেন কি? যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়, যে বিন্দুতে আয় ব্যয় সমান হয় বা যে বিন্দুতে লাভ ক্ষতি কিছুই হয় না, সেটাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট। সেটাকে আমরা কি বলি? ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দুর উপাদান কয়টি? সমচ্ছেদ বিন্দুর উপাদান হচ্ছে 3টি। সমচ্ছেদ বিন্দুর উপাদান কয়টি? 3টি। বিক্রয়, স্থায়ী ব্যয় এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। বিক্রয়, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় হচ্ছে সমচ্ছেদ বিন্দুর উপাদান। তাহলে সমচ্ছেদ বিন্দুর উপাদান কয়টি? 3টি। বিক্রয়, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। এখন দেখো আরেকটা বিষয় রয়েছে, ফ্রি নগদ প্রবাহ। এই যে ব্রেক ইভেন বিন্দু তো আমরা আলোচনা করব, গাণিতিক এক্সাম্পল আকারে আলোচনা করব। তার মধ্যে আমাদের একটা পার্ট আছে ফ্রি নগদ প্রবাহ বা মুক্ত নগদ প্রবাহ। এই অংশটা আমরা একটু আলোচনা করে নিই। মুক্ত নগদ প্রবাহ, অনেক সময় বলবেন ফ্রি ক্যাশ ফ্লো না বলে অনেক সময় বলতে পারে মুক্ত নগদ প্রবাহ। এখন নগদ প্রবাহ মানে কি? নগদ প্রবাহ মানে কি? নগদ প্রবাহ মানে তোমার কাছে যে টাকাটা আছে, হাতে আছে, মানে সকল ব্যয়, মানে তোমার তো নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ হয়ে গেছে, তাই না? এখন এই যে তোমার কাছে যে টাকাটা আছে, এটা থেকে পরিচালন ব্যয় মেটানোর পর, এটা থেকে কি মূলধন জাতীয় ব্যয় মেটানোর পর, পরিচালন কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ দিয়ে, কি দিয়ে? নগদ আন্তঃপ্রবাহ দিয়ে মূলধন জাতীয় ব্যয় মেটানোর পরে যে অতিরিক্ত অর্থ থাকে তাকে আমরা বলি ফ্রি নগদ প্রবাহ বা মুক্ত নগদ প্রবাহ। তাহলে দেখো পরিচালন কার্যক্রম থেকে, কোন কার্যক্রম থেকে? পরিচালন কার্যক্রম থেকে তোমার যে নগদ প্রবাহ হয়, নগদ আন্তঃপ্রবাহ হয়, সেটা থেকে তোমাকে কি করতে হবে? মূলধন জাতীয় ব্যয় মেটানোর পরে যে অংশটুকু তোমার হাতে থাকবে সেটাকেই বলি আমরা ফ্রি ক্যাশ ফ্লো। কি বলি? ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ। ফ্রি ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ বা ফ্রি নগদ প্রবাহ, মুক্ত নগদ প্রবাহ। ওকে, তাহলে এটার একটা সূত্র আছে। কি সূত্র আছে ভাই? সূত্র হচ্ছে ফ্রি নগদ প্রবাহের সূত্র হচ্ছে সুদ ও করপূর্ব মুনাফা গুণ 1 বিয়োগ কর হার। 1 বিয়োগ কর হার আমরা কেন করি? সুদ কর সমন্বয়ের জন্য। 1 বিয়োগ কর হার আমরা কি করি? কর সমন্বয়ের জন্য। এতটুকু আমরা কি করি? কর সমন্বয় করার জন্য, কর সমন্বয় বা ট্যাক্স সমন্বয় করার জন্য। যারা এই যে কর সমন্বয়ের বিষয়টা বুঝতে চাও, তাদের জন্য আমাদের আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আমাদের মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল, অধ্যায় 7। সেইটার ক্লাস আমরা কিন্তু নিয়েছি। এই এই প্লে লিস্টেই পেয়ে যাবা ইউটিউবে, এবং আমাদের যে পেজ আছে সেখানেও কিন্তু আমরা দিয়েছি মূলধন ব্যয়। সেইখানে ক্লাসটা যদি দেখো, কর সমন্বয়ের বিষয়টা সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, সেটা একটু দেখে নিতে পারো। ওই অধ্যায়ের সাথে রিলেটেড এটা। এর সাথে আমরা অবচয় যোগ করব এবং নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ এবং মূলধন জাতীয় যে ব্যয় রয়েছে সেটা বাদ দিলে আমরা কি পাবো? ফ্রি নগদ প্রবাহ পাবো। তো এখানে একটা এক্সাম্পল আছে, দেখো রহিম অ্যান্ড সন 2022 সালের
সুদ ও কর পূর্ব মুনাফা হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে কর পূর্ব মুনাফা দেওয়া আছে, তাহলে আমাদেরকে কর সমন্বয় করতে হবে। কর সমন্বয়ের জন্য আমাদের এতটুকু অংশ, কর সমন্বয়ের জন্য আমাদের কতটুকু অংশ দেখো, কর সমন্বয়ের জন্য আমাদের এতটুকু অংশ, ঠিক আছে। এর সাথে আমাদের অবচয় যোগ করতে হয়, বলছে অবচয় হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে এটা হবে যোগ। ওকে, কর হার 50%, তাহলে কর হার এখানে আছে, এটা আমরা 50% দিয়ে সমন্বয় করব। এবার বলছে রহিম অ্যান্ড সন্সের 2022 সালের মূলধনী ব্যয় 2 লক্ষ টাকা হলে ফ্রি নগদ প্রবাহ কত। তাহলে এই সূত্রে আমরা যদি উপরোক্ত তথ্যগুলো বসাই তাহলে কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমাদের কর পূর্ব মুনাফা কত, 5 লক্ষ টাকা। কত টাকা, 5 লক্ষ টাকা ইন্টু 1 বিয়োগ কর হার, 1 বিয়োগ কর হার, কর হার কত দেওয়া আছে 50%, তাহলে আমাদের 0.50 দিয়ে গুণ করতে হবে। ওকে, যোগ অবচয় কত আছে দেখো, অবচয় আছে 1 লক্ষ টাকা, এটা অবচয় যোগ করতে হবে, অবচয়টা আমাদের যোগ করে নিতে হবে। পাশাপাশি দুইটা আইটেম বিয়োগ, এইখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ নামক কোনো তথ্য নাই, তাহলে এটা জিরো, তাহলে এটা জিরো। মূলধনী ব্যয় কত দেওয়া আছে দেখো, মূলধনী ব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, তাহলে এটা মাইনাস, তাহলে এই অংশটা আমরা মাইনাস করব 2 লক্ষ টাকা। ওকে, 2 লক্ষ টাকা। তাহলে পরিচালন কার্যক্রম থেকে আমাদের নিট মুনাফা হয়েছিল 5 লক্ষ টাকা, সেটা থেকে আমরা যে কর আছে সেটা সমন্বয় করছি, পাশাপাশি মূলধন ব্যয় বাদ দেওয়ার পর যে অংশটুকু পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্রি নগদ প্রবাহ, যেটা আমাদের সংজ্ঞাতে বলছিল যে পরিচালন কার্যক্রম থেকে যে অংশটা পাই সেটা হচ্ছে আমাদের নিট মুনাফা, সেটা হচ্ছে আমাদের কি নিট মুনাফা। এইটা থেকে আমরা মূলধন জাতীয় ব্যয় বাদ দেওয়ার জন্য, বাদ দেওয়ার পরে যে অংশটুকু পাবো সেটাই হচ্ছে ফ্রি নগদ প্রবাহ, সেটাই কিন্তু করতেছি। এখন বলতে পারো মাঝখানে তাহলে কর আসলো কোথা থেকে, যেহেতু কর পূর্ব মুনাফা দেওয়া আছে তাহলে আমাদেরকে কর সমন্বয় করতে হবে, এই জন্য কর আসলো। ওকে, তাহলে দেখো আমাদের এই যে 5 লক্ষের সাথে যদি এই অংশটা তোমরা যদি গুণ করো বা এটা বিয়োগ করার পরে যদি গুণ করো তাহলে 2,50,000 হওয়ার কথা, ক্যালকুলেটর করতে পারো তোমরা। ওকে, এরপরে আমরা যোগ করব কত, 1 লক্ষ টাকা, যোগ করব কত 1 লক্ষ, আর বাদ দিব 2 লক্ষ, বাদ দিব কত 2 লক্ষ। ওকে, তাহলে দেখো 2.5 লক্ষের সাথে 1 লক্ষ যোগ করলে 3.5 লক্ষ, সেখান থেকে যদি 2 লক্ষ বাদ দাও তাহলে 1,50,000 টাকা। কত টাকা, 1,50,000 টাকা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ, ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ। আশা করি ফ্রি ক্যাশ ফ্লোর বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের যে ব্রেক ইভেন পয়েন্ট আছে, এই যে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিশ্লেষণ, সেখানে যাব। সেইখানের ক্ষেত্রে তোমরা 3টা উপাদান দেখছো, কয়টা উপাদান দেখছো, 3টা উপাদান, বিক্রয়, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। যেহেতু আমরা ম্যাথ করব, গাণিতিক সমস্যা করব, তার পূর্বে আমাদেরকে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়টা বুঝে নিতে হবে। স্থায়ী ব্যয় এবং কি পরিবর্তনশীল ব্যয়টা একটু বুঝে নিতে হবে, কারণ কি এই দুইটা জিনিস আমাদের এই যে ব্রেক ইভেন বিন্দুতে লাগবে। তাহলে আমরা দেখো ব্যয়ের যদি আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ করি, ব্যয়ের যে আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ আছে সেইটা অনুযায়ী ব্যয় হচ্ছে 2 প্রকার। ব্যয় কয় প্রকার, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী অনুযায়ী, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী অনুযায়ী ব্যয় কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে স্থায়ী ব্যয়, আর একটা কি স্থায়ী ব্যয়। তাহলে আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ অনুযায়ী ব্যয় হচ্ছে 2 প্রকার, একটা পরিবর্তনশীল আর একটা স্থায়ী। তাহলে এই যে পরিবর্তনশীল ব্যয়, এটা কয় প্রকার, 2 প্রকার, 2 প্রকার, একটা পরিবর্তনশীল আর একটা স্থায়ী। তাহলে পরিবর্তনশীলটা আমরা আগে আলোচনা করি। বলছে যেসব ব্যয় উৎপাদিত পণ্যের এককের হ্রাস বৃদ্ধির ফলে আনুপাতিক হারে, তাহলে উৎপাদিত পণ্যের এককের হ্রাস বৃদ্ধির ফলে আনুপাতিক হারে পরিবর্তন হয়, তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন কাঁচামাল, মজুরি, জ্বালানি শক্তি, প্রত্যক্ষ ব্যয়, বিক্রয় কমিশন। তা দেখো কাঁচামাল আজকে তুমি কিনতেছো 100 টাকায়, কালকে দেখা গেল ইউনিট 2 টাকা বেড়ে গেল, তাহলে 102 টাকা, এটা পরিবর্তনশীল। অর্থাৎ এটার সাথে সাথে কি হয়, আমাদের উৎপাদন ব্যয়টাও কি হয়, বাড়তে থাকে। এ ধরনের ব্যয় সময়ের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হয়। দেখো কোন পরিমাণটা, মোট পরিমাণটা হচ্ছে পরিবর্তন হয়, মোট পরিবর্তনটা কি হয়, পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি স্থির থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ লাইন, পরিবর্তনশীল ব্যয় কিন্তু একক প্রতি স্থায়ী। পরিবর্তনশীল ব্যয় মোট পরিবর্তন হয় কিন্তু একক প্রতি স্থায়ী। ধরো উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে বলি, আমি একটু এক্সাম্পল দিই, দেখো একটু এক্সাম্পল দিই, খেয়াল করে দেখো, তাহলে দেখো নিচে আছে, ধরো নিচের দিকে আছে, এখানে আছে একক, এখানে আছে কি একক, এখানে কি আছে একক, আর এখানে আছে তোমার টাকা বা ব্যয়, এখানে আছে কি ব্যয় টাকা। ওকে, তাহলে দেখো এখানে ধরো আছে 5 একক, এখানে আছে ধরো 10 একক, এখানে আছে ধরো 15 একক। একইভাবে সেম টাইম তোমার এইখানে আছে ধরো 500 টাকা, এইখানে আছে হচ্ছে তোমার 1000 টাকা, এখানে আছে ধরো 1500 টাকা। ওকে,
1500 টাকা। এখন এই যে পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে এমন, পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে ঠিক এরকম বাড়তে থাকে। এই যে ধরো এইখান থেকে হচ্ছে বাড়তে থাকে। আমরা যদি এখানে 0 ধরি তাহলে এটা এভাবে বাড়তে থাকবে। এটা কি হবে? বাড়তে থাকবে। ওকে, এটা হচ্ছে বাড়তে থাকবে। অর্থাৎ তুমি যদি এই 5 একক পণ্য কেনো তাহলে তোমার ব্যয়টা আসবে এইখানে, তাহলে 500 টাকা তোমার খরচ হবে। তুমি যদি 10 একক কেনো তাহলে তোমার এটা আসবে এইখানে। এটা আমাদের যদিও আরেকটু উপরে যাওয়ার কথা দাগটা। ওকে, ধরে নাও এখানে আছে, তো এই পয়েন্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি হচ্ছে দেখো, মোট পরিমাণ পরিবর্তিত হচ্ছে। মোট পরিমাণ কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। আমি যদি তোমাদেরকে বলি তাহলে মোট পরিবর্তন, এখানে দেখো পরিবর্তনশীল ব্যয় মোট পরিমাণ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হয়। তাই দেখো আমি 5 একক কিনলে, কাঁচামালই ধরো কিনতেছি, কাঁচামাল ক্রয়, এটা ধরো কাঁচামাল ক্রয়ের এক্সাম্পল, কাঁচামাল ক্রয়। ধরো আমি 5 একক কিনলে আমার 500 টাকা ব্যয় হচ্ছে, 10 একক কিনলে আমার 1000 টাকা ব্যয় হচ্ছে। তাহলে মোট পরিবর্তনটা কি হচ্ছে? আমার মোট পরিমাণটা হ্রাস বৃদ্ধি হচ্ছে। কিন্তু যদি একক প্রতির কথা খেয়াল করো, তুমি 1500 টাকা, 1500 ভাগ 15 দাও, 1500 ভাগ 15 দাও, তাহলে একক প্রতি ব্যয় কত হচ্ছে? একক প্রতি ব্যয় হচ্ছে 100 টাকা। একক প্রতি ব্যয় হচ্ছে কত? 100 টাকা। আবার এই যে 1000-এর সাথে 10 আছে, তাহলে 1000কে তুমি 10 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসতেছে? 100 টাকাই আসতেছে। তুমি 500কে 5 দিয়ে ভাগ দাও, 500কে 5 দিয়ে ভাগ দাও, তাহলে একক প্রতি ব্যয়, এই যে একক প্রতি ব্যয় আসতেছে কি? একক প্রতি ব্যয় হচ্ছে স্থায়ী, মানে পরিবর্তন হচ্ছে না। দেখো প্রত্যেকবার 100 টাকা হচ্ছে, প্রত্যেকবার 100 টাকা হচ্ছে একক প্রতি ব্যয়। একক প্রতি ব্যয় 3 ক্ষেত্রে কি হচ্ছে? 100 টাকা হচ্ছে, কিন্তু মোটটা পরিবর্তন হচ্ছে। আমি 5 এককের সময় 500 পাচ্ছি, 10 এককে নিয়ে গেলে মোট হয়ে যাচ্ছে আমার 1000, 15তে গেলে আমার 1500 হচ্ছে। তাহলে এইটা দেখো পরিবর্তন হচ্ছে, যত বাড়তেছে তত পরিবর্তন হচ্ছে, যত কমতেছে তত হ্রাস পাচ্ছে। কিন্তু যখনই আমি একক প্রতি করতেছি তখনই কি হচ্ছে? সেটা স্থির হয়ে যাচ্ছে। তাহলে এই কথার সাথে অবশ্যই মিলতেছে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। এরপরে আমরা ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। সেটা হচ্ছে আমাদের কি? স্থায়ী ব্যয়। সেটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় কি? যে ব্যয় আমাদের উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয় না একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, সেইটাকে আমরা বলি স্থায়ী ব্যয়। অর্থাৎ তুমি ধরো তোমার মেশিনের উৎপাদন ক্ষমতা আছে 1 লক্ষ ইউনিট। কত আছে? 1 লক্ষ ইউনিট, 1 লক্ষ একক বা ইউনিট। ওকে, এখন তুমি যদি ওই মেশিনটা যদি তুমি প্রত্যেক মাসে 1 লক্ষ ইউনিট দিয়ে উৎপাদন করো ওই মেশিন ব্যবহার করে, তাহলে তোমার ওই মেশিনের যে অপচয় হবে, পাশাপাশি তুমি যদি এই মাসে 1 লক্ষ একক উৎপাদন করলা না, তুমি হচ্ছে 5 একক উৎপাদন করলা, তাও তোমার কিন্তু একই ব্যয় হবে, বা 50,000 করলা তাও কিন্তু একই ব্যয় হবে। আবার অন্য এক্সাম্পল যদি আমরা দিই, ধরো তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিছো 10,000 টাকা দিয়ে, তো তুমি ওই ফ্ল্যাটটা যদি 10 জন মিলে ব্যবহার করো তাও তোমার 50,000 টাকা ভাড়া বা 10,000 টাকা ভাড়া। আবার যদি 2 জন ব্যবহার করো, ধরো একটা ফ্ল্যাট নিচ্ছ 3 রুমের, সেখানে তোমরা 2 জন থাকো মাত্র, তাও কিন্তু তোমার পুরো ফ্ল্যাটের ভাড়াটাই দিতে হবে। তাহলে এইটাকে বলে স্থায়ী ব্যয়। অর্থাৎ এককের পরিবর্তনের সাথে সাথে কি হয় না, আমার মোট ব্যয় পরিবর্তন হয় না। সেটাই বলতেছে, যে ব্যয় উৎপাদন এককের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না, বরং একটি নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত স্থির থাকে, তাকে স্থায়ী ব্যয় বলে। যেমন অফিসের ভাড়া, ব্যবস্থাপকের বেতন, কারখানার ভাড়া, দালান কোঠার অবচয়, বীমা প্রিমিয়াম ইত্যাদি। এখন এই যে এখানে একটা কথা বলছে, নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত। ধরো একটা মেশিন 1 লক্ষ ইউনিট উৎপাদন করতে পারবে, তাহলে তুমি চাইলেও কিন্তু ওই এক মাসে 1 লক্ষের বেশি উৎপাদন করতে পারবে না। এটাকে বলছে নির্দিষ্ট কার্যস্তর। আবার ধরো 3 রুমের একটা ফ্ল্যাট, তোমাকে বাসার মালিক বলে দিল হচ্ছে তুমি 9 জনের বেশি থাকতে পারবে না, তাহলে ওই 9 জন থাকলেও তোমার যে ব্যয়, 2 জন থাকলেও সেই ব্যয়। তাহলে নির্দিষ্ট কার্যস্তর বা নির্দিষ্ট সীমা কোন পর্যন্ত? 9 জন পর্যন্ত। এটা তোমাকে বুঝতে হবে। এবার দেখো এগুলো হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়ের এক্সাম্পল। এখন স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি স্থায়ী ব্যয় হ্রাস পায়। আবার উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে একক প্রতি স্থায়ী ব্যয় বৃদ্ধি পায়। তাহলে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে কি হয়? এই ব্যয়ের পরিবর্তন হয় একক প্রতি। তাহলে আমরা আগের একটা লাইন পড়ছিলাম যে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে, আর স্থায়ী ব্যয় কি হয়? একক প্রতি পরিবর্তনশীল। স্থায়ী ব্যয় কি? এই কথাটাই বলতেছে, স্থায়ী ব্যয় একক প্রতি পরিবর্তনশীল। কিভাবে হয় আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে মোট স্থায়ী ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট পরিবর্তন হয় না, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল। কিভাবে হয়? স্থায়ী ব্যয় মোট পরিবর্তন হয় না, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল। কিভাবে হয় আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে। আগের মতোই, পূর্বেরটার মতোই আমরা এক পাশে ব্যয় দিব,
দেখো এইখানে হচ্ছে আমাদের একক আছে, এখানে কি আছে একক, আর এখানে আছে হচ্ছে আমাদের ব্যয় বা টাকা, ব্যয় বা টাকা। ওকে, এখন ধরো একটা মেশিনের উৎপাদন ক্ষমতা আছে হচ্ছে 1,00,000 একক, তাহলে এই সর্বোচ্চ মাত্রা হচ্ছে 1,00,000। এখন ধরো তুমি 5,000 একক করলা, এখানে ধরো 50,000 একক করলা, এখানে ধরো 80,000 করলা, তাহলে দেখো আমি যদি এখানে দিই, এখানে ধরো 25,000 লিখলাম, 25,000, এখানে লিখলাম 50,000, এখানে ধরো লিখলাম 80,000। ওকে, এখন আর সর্বশেষ লিখলাম 1,00,000 একক, যেটা সর্বশেষ আছে। তাহলে এই যে একক প্রতি আমাদের যে একক আছে এটা কিন্তু নিচে রয়েছে, আর স্থায়ী ব্যয়ের দাগটা আগেরটা দেখো পরিবর্তনশীল ব্যয়টা এইভাবে উঠতেছিল, কিন্তু স্থায়ী ব্যয়টা সমান থাকে। স্থায়ী ব্যয়টা কি হয়, সমান থাকে। ধরো স্থায়ী ব্যয়টা এরকম থাকবে, স্থায়ী ব্যয়টা থাকবে এমন। তাহলে স্থায়ী ব্যয় তুমি যদি 25,000 করো তাও তোমার ধরো ব্যয় হচ্ছে 1,00,000 টাকা। তুমি 50,000 করো তাও তোমার ব্যয় কোথায়, এই 1,00,000 টাকায়। তুমি যদি 80,000 করো তাও তোমার ব্যয় কত, 1,00,000 টাকা। তুমি যদি 1,00,000 করো তাও ব্যয় 1,00,000 টাকা। তাহলে আমাদের মোট ব্যয়, এটা হচ্ছে মোট স্থায়ী ব্যয়। তাহলে মোট স্থায়ী ব্যয় কি হয়, পরিবর্তন হয় না, কিন্তু একক প্রতি পরিবর্তন হয়। একক প্রতি কিভাবে পরিবর্তন হয়, ধরো এই যে 1,00,000 টাকা আগেরটার মতো, এই পাশে ভাগ দিই আমরা, এই যে 1,00,000 টাকা তোমার ব্যয়, তুমি যদি 25,000 ইউনিট উৎপাদন করো, 1,00,000 ডিভাইডেড বাই 25,000, তাহলে তোমার একক প্রতি ব্যয় হচ্ছে কত, স্থায়ী ব্যয় 4 টাকা। কত হচ্ছে, 4 টাকা। তুমি যদি 50,000 উৎপাদন করো, তুমি যদি 50,000 উৎপাদন করো, কত করো, 50,000 উৎপাদন করো, তাহলে তোমার একক প্রতি ব্যয় আসতেছে কত দেখো, তখন হয়ে যাচ্ছে 2 টাকা। তুমি যদি 1,00,000 উৎপাদন করো, তুমি যদি 1,00,000 উৎপাদন করো, মানে 1,00,000 ডিভাইডেড বাই 1,00,000 দাও, তখন তোমার ব্যয় হচ্ছে 1 টাকা। তাহলে একক প্রতি ব্যয়টা হচ্ছে পরিবর্তনশীল স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে, কিন্তু মোট স্থায়ী ব্যয়টা অপরিবর্তনশীল বা স্থায়ী থাকে। এই কথাটাই বোঝাচ্ছে এইখানে এই বৈশিষ্ট্যের মধ্যে। এই বিষয় দুটা যদি বুঝতে পারো পরিবর্তনশীল এবং স্থায়ী ব্যয়ের মধ্যে, তাহলে তোমার এমসিকিউ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছো। আর যদি আমরা দুইটা ব্যয়কে একসাথে দেখাইতে চাই, দুইটা ব্যয়কে যদি আমরা একসাথে দেখাইতে চাই, দেখো দুইটা ব্যয়কে যদি আমরা একসাথে দেখাতে চাই, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, দুইটা ব্যয়কে আমরা যদি একসাথে দেখাইতে চাই, দুইটা ব্যয় মানে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে যদি আমরা একসাথে দেখাইতে চাই, তাহলে স্থায়ী ব্যয়ের রেখা তোমরা জানো, স্থায়ী ব্যয়ের রেখা হচ্ছে এটা, স্থায়ী ব্যয়ের রেখা হচ্ছে এটা। ওকে, আর পরিবর্তনশীল ব্যয়ের রেখাটা কেমন হয়, এইভাবে উঠে যায়। ঠিক আছে, তাহলে আমাদের স্থায়ী ব্যয় কত, ধরো এখানে স্থায়ী ব্যয় ধরে নিলাম আমরা 1,00,000 টাকা। ঠিক আছে, আর পরিবর্তনশীল ব্যয়টা কি হবে, পরিবর্তনশীল ব্যয়টা আমাদের হচ্ছে একক প্রতি আস্তে আস্তে বাড়তে থাকবে। এইখানে ধরো 50 আছে, এখানে 100 আছে, এখানে ধরো 150 আছে। তাহলে এইখানে যদি আমরা করি, তাহলে এইখানে হবে ব্যয়, এটা হচ্ছে এতটুকু হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এইখান থেকে এটা করলে এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, এখানে গেলে আমাদের এতটুকু যাবে পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখো 50 একক করলে আমাদের এত টাকা হচ্ছে ব্যয়, 100 একক করলে আমাদের এত টাকা হচ্ছে ব্যয়, তারপর 150 একক করলে আমাদের ব্যয় হচ্ছে এত টাকা। তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে এই দুইটা, এই যে মোট ব্যয় দেখো, এতটুকু করলে যদি আমরা ধরি 1,20,000, এটাকে যদি ধরি 1,30,000, ঠিক আছে, এটাকে যদি ধরি 1,40,000, এরকম আর কি, বা 1,00,000, এই ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আমাদের মোট ব্যয়, আর এতটুকু এই যে 1,00,000 পর্যন্ত আমাদের স্থায়ী ব্যয়। এই দুইটা মিলে আমাদের পরিবর্তনশীল এবং স্থায়ী ব্যয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের আলোচনা শেষ। আমরা চলে যাব আমাদের এক্সাম্পলে, যে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ আমরা করতেছিলাম, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ আমরা পড়তেছিলাম, এই যে সমচ্ছেদ বিশ্লেষণ, এইটার এখন গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। এবং এই গাণিতিক সমস্যা তোমাদের সৃজনশীলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর সাথে। কেন, আমাদের সৃজনশীলে এইখান থেকে ম্যাথ আসবে, এই অধ্যায়ের ম্যাথ আসবে কোথা থেকে, এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ থেকে। কোথা থেকে আসবে, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ থেকে। তাহলে একটা এক্সাম্পল দেখো, উদাহরণ একে আমরা শিখবো মূলত হচ্ছে দত্তাংশ নির্ণয় বা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়। তাহলে দেখো একক প্রতি বিক্রয় মূল্য আছে 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে 30 টাকা, স্থায়ী ব্যয় আছে 2,000 টাকা, প্রকৃত বিক্রয় আছে 500 একক। এটা হচ্ছে একটা উদ্দীপক। এখান থেকে তোমাকে 3টা প্রশ্ন করছে, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত, মোট কন্ট্রিবিউশন মার্জিন কত, কন্ট্রিবিউশন অনুপাত কত। তাহলে আমরা 3টা বিষয় শিখবো। এখন এই কন্ট্রিবিউশন মার্জিন, এটার বাংলা যদি বলো তাহলে তোমরা বলতে পারো দত্তাংশ। কন্ট্রিবিউশনের অনুপাত কি, দত্তাংশ, দত্তাংশ, দত্তাংশ বলতে পারো। তারপরে বলতে পারো সিএম বা শুধু সিএম অনুপাত বলতে পারো, বা হচ্ছে কি বলতে পারো, অবদান বলতে পারো, অবদান প্রান্ত বলতে পারো, অবদান প্রান্ত বলতে পারো। একই কথা, 3টার মিনিংই একই।
অথবা কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারো ইংরেজিতে। এখন দেখো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে দত্তাংশ বা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন মানে কি, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যই হচ্ছে আমাদের দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন। বিক্রয় মূল্য থেকে কি, এই যে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়ের যে পার্থক্য বা বিয়োগফল, এইটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের এই প্রশ্নে একক প্রতি বিক্রয় মূল্য কত আছে, আমরা 1 নম্বর সমাধান করতেছি। একক প্রতি বিক্রয় মূল্য আছে আমাদের 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত আছে 30 টাকা। তাহলে আমরা 30 টাকা বিয়োগ করব, তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত 20 টাকা। 20 টাকা হচ্ছে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে মোট কন্ট্রিবিউশন হচ্ছে মার্জিন হচ্ছে আমাদের মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। মোট বিক্রয় থেকে কি করতে হবে, মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। এখন তুমি মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয়ও বাদ দিতে পারো, অথবা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের সাথে বিক্রয় একক গুণও করতে পারো। এই যে বিকল্প সূত্র এখন নিচে লেখা আছে দেখো, মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল ব্যয়। এখন যেহেতু আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করছি এখানে, তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করা সহজ হবে। তাহলে 20 গুণ বিক্রয় একক কত 500 একক, 500 একক। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 5 দুগুণে 10 এবং হচ্ছে 3টা শূন্য, তাহলে 10,000 টাকা হচ্ছে আমাদের মোট কন্ট্রিবিউশন মার্জিন। তোমরা এই সূত্র দিয়েও করতে পারো, বিকল্প সূত্র দিয়েও করতে পারো। বিকল্প সূত্র দিয়ে যদি করতে চাও তাও কিন্তু অ্যান্সার একই হবে। কিভাবে হবে দেখো, কিভাবে হবে দেখো, মোট বিক্রয় মূল্য কত হবে, তোমাদের 500 একক তোমরা বিক্রি করছো, তাহলে 500 গুণ হচ্ছে 50 টাকা মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয় কত হবে, যেহেতু 500 একক বিক্রি করছো তাহলে পরিবর্তনশীল ব্যয় হবে 500 এককের গুণ পরিবর্তনশীল ব্যয় কত করে 30 টাকা করে। তাহলে কত থেকে কত বিয়োগ যাবে, এখানে এই দুইটা গুণ করলে আমাদের 25,000 ইকুয়াল টু কি 25,000 মাইনাস 15,000 মাইনাস কত 15,000। তাহলে দেখো 10,000ই আসছে আমাদের অ্যান্সার, 10,000ই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মোট কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা দুইটা, যে কোনোটা অ্যাপ্লাই করতে পারো। যদি এইটা অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করে আনতে হবে, আর যদি দ্বিতীয়টা করো তাহলে এভাবে গুণ করে বের করতে হবে। তৃতীয় যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র হচ্ছে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100। তাহলে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করছি 20 টাকা। কত টাকা বের করছি 20 টাকা। অথবা যদি তুমি কতে না করে থাকো তাহলে তুমি এইভাবে করতে পারো 50 মাইনাস 30, আর একক প্রতি বিক্রয় মূল্য তো দেওয়াই আছে 50 গুণ 100। ওকে, তাহলে উপরে কত আসতেছে 20/50 গুণ 100। তাহলে এটা দিয়ে কাটলে 2, অর্থাৎ 40% হচ্ছে আমাদের অ্যান্সার। আবারও বিকল্প সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে তুমি মোট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই মোট বিক্রয় মূল্য দিয়েও কিন্তু করতে পারো। এই যে মোট কন্ট্রিবিউশন মার্জিন আমাদের কত হয়েছিল দেখো, মোট কন্ট্রিবিউশন মার্জিন এই যে এইখানতে মোট কন্ট্রিবিউশন মার্জিন দেখো 20 টাকা হচ্ছে একক প্রতি, 20 টাকা হচ্ছে আমাদের একক প্রতি। তাহলে মোট বিক্রি করছি 500 একক, তাই তো, মোট বিক্রি করছি কত 500 একক, আর নিচে হচ্ছে আমাদের 50 টাকা করে হচ্ছে বিক্রয় মূল্য, আর বিক্রি করছি 500 একক গুণ 100। তাহলে দেখো উপরে আসতেছে আমাদের 5 দুগুণে 10, 10,000 ডিভাইডেড বাই 25,000 গুণ 100। তাহলে 10,000 বাই 25,000, 10,000 ডিভাইডেড বাই 25,000, 3টা শূন্য তোমরা কাটতে পারো, 1 2 1 2 3। ওকে, আর তারপর দেখো এখানে হচ্ছে আমাদের 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 5 5 25। ওকে, তাহলে 5 20 100, তাহলে 40%ই আসে, দেখছো। তাহলে মোট কন্ট্রিবিউশন মার্জিনকে মোট বিক্রয় মূল্য দিয়ে ভাগ করেও কিন্তু তোমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে পারো, যে কোনো একটা দিয়ে করলেই হবে, একই অ্যান্সার আসবে। এরপরে দ্বিতীয় যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে, আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি, 3টা উপাদান পুরাটাই আলোচনা করেছি। তোমাদের আমি পূর্বেও বলেছি, সেই স্লাইডটা আবারও রাখা হয়েছে তোমাদের বোঝার সুবিধাতে। আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে আমাদের যে সমচ্ছেদ বিন্দু নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো আমাদের সৃজনশীলে লাগবে। সেটা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য। খুবই সহজ করে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা বুঝতেছো। না বুঝলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এই ধরনের প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দিচ্ছি যেন তোমাদের এইচএসসিতে তোমরা সর্বোচ্চ আউটকামটা বের করে আনতে পারো। আশা করি পারবে তোমরা আমাদের ক্লাসগুলো করলে। তো দেখো একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 50 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য কত 50 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 30 টাকা, স্থায়ী ব্যয় দেওয়া আছে 2,000 টাকা, এবং প্রকৃত বিক্রয় একক আছে
500 একক। এখন এখান থেকে আমাদের তিনটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা, এবং আরেকটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু অনুপাত। তাহলে আমরা আমাদের এক্সাম্পলে চলে যাব। এই সেম উদ্দীপকটা আমি আবারও রেখেছি আলাদা আলাদা করে। দেখো একক প্রতি বিক্রয় মূল্য আছে 50 টাকা, পরিবর্তনশীল বাই 30, স্থায়ী বাই 2000 এবং প্রকৃত বিক্রয় একক 500 একক। তাহলে সমচ্ছেদ বিন্দু একক যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের সূত্র হবে উপরে স্থায়ী ব্যয়, নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে তোমরা বলতে পারো, এই যে নিচের যে অংশটুকু দেখছো এটা কিন্তু আমরা একটু আগে করেছি। কি করেছিলাম? এইটার নাম কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন, এটার নাম কিন্তু কি কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। তোমরা কিন্তু একটু আগে করেছো, একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা কি পাই? সিএম। তাহলে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিনও কিন্তু তোমরা বলতে পারো, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনও তোমরা বলতে পারো। তাহলে স্থায়ী ব্যয় কত দেওয়া আছে? 2000 টাকা। 2000 নিচে কি করবা? নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে আমাদের 30 টাকা। কত দেওয়া আছে? এই যে 30 টাকা। ওকে, তাহলে 2000 থেকে 2000 ডিভাইডেড বাই 20, তাহলে আমাদের কত আসে অ্যান্সার? কত একক আসে? 100 একক। কত একক? 100 একক হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক বা ব্রেক ইভেন একক। এরপরে দেখো আমরা যদি টাকা বের করতে চাই, সমচ্ছেদ বিন্দু টাকা যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য গুণ কি? একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত বের করছি? 100 একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 50 টাকা দেওয়া আছে। তাহলে আমরা 50 টাকা গুণ করব। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? 5000 টাকা। এরপরে দেখো তৃতীয় যে আমাদের প্রশ্ন ছিল, সমচ্ছেদ বিন্দু অনুপাত কত? তো সমচ্ছেদ বিন্দু অনুপাতের সূত্র হচ্ছে সমচ্ছেদ বিক্রয় ডিভাইডেড বাই মোট বিক্রয় গুণ 100 গুণ কি? 100 গুণ হচ্ছে 100। ওকে, তাহলে এখন তুমি সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককও দিয়ে করতে পারো, মোট বিক্রয় একক দিয়েও করতে পারো, অথবা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা দিতে হবে, মোট বিক্রয় টাকা দিতে হবে, যে কোনো একটা দিয়ে করতে পারো। এখন যদি তুমি সমচ্ছেদ বিক্রয় একক দিয়ে করো, সমচ্ছেদ বিক্রয় একক হচ্ছে আমাদের 100, মোট বিক্রয় একক কত দেওয়া আছে? 500 ডিভাইডেড বাই 500 গুণ 100 তাহলে দুইটা শূন্য কাটো, 5 20 হচ্ছে আমাদের 100, তাহলে 20%। আবার যদি তুমি টাকা দিয়ে করো, তুমি যদি টাকা দিয়ে করতে চাও, দেখো আমাদের সমচ্ছেদ বিক্রয় টাকা আসছে 5000, সমচ্ছেদ বিক্রয় টাকা আসছে কত? 5000। আর মোট বিক্রয় টাকা কত আসছে? মোট বিক্রয় টাকা হচ্ছে 50 গুণ 500 গুণ 100, তাহলে উপরে আসতেছে আমাদের 5000, নিচে 25000, 5000 বাই 25000 গুণ 100, তাই তো? তাহলে দেখো কাটাকাটি করলে আমাদের সেই 20%ই, বা ক্যালকুলেশন যদি করো তাহলে 20%ই আসতেছে অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের সমচ্ছেদ বিন্দু নিয়ে আলোচনা, গাণিতিক আলোচনা। আমরা সৃজনশীলে আরও বিস্তারিত দেখব। এরপরে তৃতীয় যে টাইপটা আসতে পারে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে নিরাপত্তা মার্জিন নিয়ে। নিরাপত্তা মার্জিন হচ্ছে আমাদের বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়ের পার্থক্য। নিরাপত্তা মার্জিন কি? নিরাপত্তা প্রান্ত বা মার্জিন হচ্ছে আমাদের সমচ্ছেদ বিক্রয় বা প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়ের পার্থক্য। সমচ্ছেদ বিক্রয়ের কি? পার্থক্য। ওকে, তাই দেখো নিরাপত্তা মার্জিনের সূত্র সেম হবে। তাহলে আমাদের প্রকৃত যে বিক্রয় আছে সেটা থেকে আমরা সমচ্ছেদ বিন্দু বিক্রয় যদি বাদ দিই তাহলে নিরাপত্তা প্রান্ত পাই। একক বললে একক দিব, টাকা বললে টাকা দিব। তো আমাদের প্রথমে একক বের করতে বলছে। তাহলে এককের ক্ষেত্রে আমরা কি করব? প্রকৃত যে বিক্রয় একক আছে, দেখো এই প্রশ্নে প্রকৃত বিক্রয় একক আছে 500 একক, তাহলে 500 একক মাইনাস সমচ্ছেদ বিক্রয় একক মাত্র বের করছি, সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত বের করছি? 100 একক। কত একক বিক্রি করছি? 100 একক। এই যে 100 একক আমরা করছিলাম, যেটা আমরা এক্সাম্পলে উদাহরণে আনছি যে 100 একক বা 5000 টাকা, তাহলে সেইটা আমরা বাদ দিব। তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত বা নিরাপত্তা মার্জিন কত হবে? 400 একক। এরপরে দেখো আমাদের নিরাপত্তা মার্জিন টাকা যদি বের করতে চাই, তাহলে প্রকৃত বিক্রয় টাকা থেকে আমরা কি করব? সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা বাদ দিব। কারণ আমাদের প্রকৃত বিক্রয় টাকা কত? 25000 টাকা। 500 একক 25000 টাকা। তাহলে আমরা ওই 25000 থেকে সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা কত বের করছিলাম? দেখো সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা এখানে 5000 দেওয়া আছে, আমরা যেটা বের করছিলাম একটু আগে, এই যে 5000 টাকা সেটাই দেওয়া আছে, সেটা আমরা মাইনাস করব। তাহলে 5000 আমরা বাদ দিব। তাহলে আমাদের 20000 হচ্ছে নিরাপত্তা প্রান্ত
টাকা, নিরাপত্তা প্রান্ত টাকা কত 20,000। যদি অনুপাত বলো সেক্ষেত্রে আমরা কি করব, আর এই যে সমচ্ছেদ নিরাপত্তা মার্জিন টাকার আরেকটা বিকল্প সূত্র আছে, সেটা হচ্ছে নিরাপত্তা মার্জিন একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, যেটা কিন্তু তোমরা করতে পারো চাইলে। আমাদের নিরাপত্তা মার্জিন একক হয়েছে 400 একক, কত হয়েছে 400 একক, কত হয়েছে 400 একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য আমাদের 50, তাহলে 20,000 টাকায় আসবে। ওকে, এখন দেখো নিরাপত্তা মার্জিন অনুপাতের সূত্র 3 নম্বরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে নিরাপত্তা মার্জিন ডিভাইডেড বাই মোট বিক্রয়। এখন একক দিয়েও করতে পারো, টাকা দিয়েও করতে পারো। একক দিয়ে যদি করো, নিরাপত্তা মার্জিন একক কত বের হয়েছে 400 একক, মোট বিক্রয় একক কত দেওয়া আছে 500 একক, তাহলে 500 একক, আর সূত্রে 100 থাকবে অনুপাত বললেই, তাহলে আমরা অনুপাতে 100 দিয়ে গুণ করবো। ওকে, দুইটা শূন্য কাটা, তাহলে দেখো 80%, কত পার্সেন্ট আসতেছে 80% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে আমাদের বেসিক ম্যাথের আলোচনাগুলো আমরা করলাম, এইগুলোকে একটু ঘোরায় পেঁচে আমাদেরকে সৃজনশীলে দেবে, সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করা শিখতে হবে। আমরা আমাদের সৃজনশীলে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে আর্থিক বিশ্লেষণ আছে সেইগুলোরই সেই চ্যাপ্টারেরই, অর্থাৎ ফিনান্স প্রথম পত্রের আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টারে আমরা 2টা সৃজনশীল এখন তোমাদেরকে দেখাবো। এই 2টা সৃজনশীলের মাধ্যমে এই অধ্যায়ের সৃজনশীল সম্পর্কে তোমরা সম্যক ধারণা পাবে, এবং আশা করব তোমাদের সৃজনশীল সংক্রান্ত আর কোনো ঝামেলাই থাকবে না। খুবই সহজ আকারে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, বলছে স্নেহা লিমিটেড একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রতিটি কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা। প্রতিটি কলমের বিক্রয় মূল্য কত দেওয়া আছে 20 টাকা। পরিবর্তনশীল ব্যয় 12 টাকা দেওয়া আছে, এবং স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় বলা আছে কত টাকা 20,000 টাকা। এখন আমাদের কয় প্রশ্ন করছে সমচ্ছেদ বিন্দু কি? তোমরা জানো না সমচ্ছেদ বিন্দু কি? এতক্ষণ ধরে আমরা পড়াইছি, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ পড়তেছিলাম এতক্ষণ ধরে এই অধ্যায়ের আলোচনায়। তো সেইগুলোই আমাদেরকে বলতে হবে। সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন বিন্দু যেখানে কি মোট আয় ও ব্যয় সমান হয়, বা সমচ্ছেদ বিন্দু কি, সমচ্ছেদ বিন্দু হচ্ছে যেখানে মোট আয় মোট ব্যয়ের সমান হয়, অর্থাৎ কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। তো সেই কথাটাই আমাদেরকে বলতে হবে। সমচ্ছেদ বিন্দু হলো এমন একটি অবস্থা যেখানে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হয়। এবারে খতে আমরা যদি যাই, আর্থিক বিশ্লেষণ কেন করা হয়? এই যে আর্থিক বিশ্লেষণ কেন করা হয় বলো? আর্থিক বিশ্লেষণ আমরা পড়েছি, আর্থিক বিশ্লেষণ কেন করা হয়, তুলনামূলক বিশ্লেষণ আমরা পড়েছি, এগুলো কেন করা হয়? তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা যারা ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থী আছি তাদের কাছে হয়তো আমরা ব্যবসায়ের ভাষা বা হিসাব বিজ্ঞানটা আমরা বুঝি, কিন্তু যারা নন বিজনেস বা হচ্ছে বিজনেসের স্টুডেন্ট না, তাদের ক্ষেত্রে কি হয়, তারা তো আর্থিক বিবরণী দেখলেই বুঝতে পারবে না যে এটা বিজনেসের টার্মগুলো, তো তারা বুঝতে পারবে না। তো তাদেরকে বোঝানোর জন্য আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করে তাদের কাছে কি শতকরায় উপস্থাপন করতে হয়, কখনো কখনো অন্য বিবরণীর সাথে তুলনা করে উপস্থাপন করতে হয়। এটাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এখন কেন করা হয়? সবার বোধগম্য করার জন্য করা হয়, সেটাই আমাদেরকে লিখতে হবে। বলছে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা দুর্বলতা নির্ণয় করা যায়। কিভাবে করা যায় এবং এটা কেন হেল্প করে? যারা বুঝতে পারে না, যারা আর্থিক বিবরণী বোঝে না, তাদের কাছে সহজবোধ্য করার জন্যই মূলত এই আর্থিক বিশ্লেষণ করা হয়। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণের মাধ্যমে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেয়। শেয়ার হোল্ডাররা শেয়ার বিক্রি কেনা ও ধরে রাখার সিদ্ধান্ত নেয় আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। তাছাড়া আর্থিক বিশ্লেষণ প্রতিষ্ঠানের সফলতা দুর্বলতা চিহ্নিত করে সমাধানের পথ দেখায়। এখন তুমি যদি বলো যে আমার প্রফিট মার্জিন বা মোট মুনাফা হচ্ছে 5 লক্ষ টাকা, কিন্তু পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর তোমার নিট মুনাফা আসছে হচ্ছে 2 লক্ষ টাকা, এটা তো বুঝবে না। তার চেয়ে বলবা যে আমার মোট মুনাফা 50%, কিন্তু নিট ক্ষতি হয়ে যাচ্ছে আমার -20%, বা নিট মুনাফা -20%। তখন কিন্তু যারা বিনিয়োগকারী আছে তারা বুঝতে পারবে যে প্রকৃত অবস্থাটা কি। তো পার্সেন্টেজে কনভার্ট করলে বা পূর্বের বছরের সাথে, এরকম অনেক সময় আমাদের কাছে আসে যে গত বছর আমার আয় হয়েছিল 2 লক্ষ টাকা, এই বছর আয় হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকা কমে গিয়েছে। এরকম আলোচনা করলে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে যারা সাধারণ জনগণ আছে তাদের জন্য সহজ হয়। এই জন্যই আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে। তো এই বিষয়গুলো যারা গুছিয়ে লিখতে পারবে তারাই কিন্তু খতে 2-এ 2 পাবা, আর 1-এ 1 হুবহু লিখতে হবে। এখন আমরা আমাদের যে মেন বিষয় গতে চলে যাই। বলছে উদ্দীপকের আলোকে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো একক ও টাকায়। তাহলে সমচ্ছেদ বিন্দুর একক এবং টাকার সূত্র আমরা জেনেছি, সেভাবেই আমরা করব। দেখো সমচ্ছেদ বিন্দুর এককের সূত্র কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো সেটাই আমরা করব গতে এসে। তো বলছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব, আমরা কি নির্ণয় করব? একক এবং টাকায়। তাহলে এককের ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে এগুলো লাগবে। আমার কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের দেওয়া ছিল স্থায়ী ব্যয় 20,000 টাকা, তো সেগুলো আমরা একটু লিখবো। 20,000 টাকা। আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে দেখো, প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা, প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা, এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 12 টাকা। তাহলে এই 3টা তথ্য দেওয়া আছে, এই 3টা তথ্যই আমার লাগবে। 3টা তথ্য আমরা লিখে নিলাম দেওয়া আছে দিয়ে। এখন স্থায়ী ব্যয় সূত্রে আমরা ফর্মুলা বসাবো, উপরে 20,000
নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস আমাদের পরিবর্তনশীল ব্যয় আছে 12 টাকা। তাহলে আমাদের কত আসে 20,000 ডিভাইডেড বাই 8, 20,000 ডিভাইডেড বাই 8। তাহলে করো তোমরা একক কত একক আসে 20,000-কে 8 দিয়ে ভাগ করো ক্যালকুলেটারে। 20,000 ডিভাইডেড বাই 8 2500 একক, 2500 একক। তাহলে সমচ্ছেদ বিন্দু একক কত 2500 একক। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অংশ গেল। আমরা যদি দ্বিতীয় অংশ আমাদেরকে একক এবং টাকা বলছে, একক এবং টাকা দুইটাই কিন্তু বলছে, একক এবং টাকা। তাহলে টাকায় কনভার্ট করতে গেলে আমাদের যে একক আছে সেটাকে বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় একক গুণ বিক্রয় মূল্য। তাহলে আমাদের একক কত বের হয়েছে 2500 একক বা 2500 একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের 20 টাকা দেওয়া আছে, আমরা 20 দিয়ে গুণ করব। তাহলে 50 3টা শূন্য, তাহলে 50,000 টাকা হচ্ছে আমাদের কি সমচ্ছেদ বিন্দু টাকা। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। এই অধ্যায়ের প্রশ্নগুলো করলে তোমার আসলে তুমি যদি বুঝে করতে পারো, ধরতে পারো, তাহলে কিন্তু তোমার সৃজনশীলে খুবই কম সময় লাগবে। দেখো এটা করতে 2 মিনিট সময় লাগবে, তাহলে 2-3 মিনিটে যদি তুমি একটা গয়ের অ্যান্সার করতে পারো, তাহলে অন্য যেখানে তোমার সময় বেশি লাগে সেখানে টাইমটা ইনভেস্ট করতে পারবা। ঘতে যাই, ঘয়ের ক্ষেত্রে আমাদের কি বলেছে, ঘতে বলেছে, প্রশ্নে যাই আমরা, ঘতে বলেছে একক প্রতি বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। তাহলে 10% কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। 10% দেখো 10% বৃদ্ধি করতে হবে, তাহলে 10% আমাদের বিক্রয় মূল্য বৃদ্ধি করতে বলছে একক প্রতি, কিন্তু একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা প্রথমে 10% বৃদ্ধি বিক্রয় মূল্য বের করব 10% বৃদ্ধিতে। এরপরে আমরা সমচ্ছেদ বিন্দু বের করে দেখব গয়ের সাথে কতটুকু তুলনা হয় বা সমচ্ছেদ বিন্দুর আসলে পরিবর্তনটা কি হয় একক এবং টাকায়, সেটা আমরা বিশ্লেষণ করব। তাহলে ঘয়ের ক্ষেত্রে আমরা কি করব, সর্বপ্রথম হচ্ছে যে আমাদের যে তথ্য দেওয়া আছে সেগুলো আবার আমরা একটু লিখি। আমাদের মোট কি দেওয়া ছিল, স্থির ব্যয় কত ছিল 20,000, পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল 12 টাকা, আর বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য সেটা বলছে 10% বৃদ্ধি করতে হবে। তাহলে দেখো আমাদের 10% বৃদ্ধিতে আমরা বিক্রয় মূল্যটা যদি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করতে পারি, আগে আমাদের বিক্রয় মূল্য ছিল 20 টাকা, 20 টাকা ছিল, এটার সাথে আমাদের 10% বৃদ্ধি করতে হবে, মানে প্লাস করতে হবে। তাহলে আমরা 20 গুণ 10% অ্যাড করব, 20 গুণ 10% হচ্ছে আমরা যোগ করব। তাহলে এই যে এতটুকু করলে 20 টাকা 10% করলে কত হয় 2 টাকা হয়। তাহলে আমরা 20 যোগ 2 ইকুয়াল টু 22 টাকা, ইকুয়াল টু কত 22 টাকা হচ্ছে আমাদের 10% বৃদ্ধিতে একক প্রতি বিক্রয় মূল্য হয়। তাহলে আগে ছিল আমাদের 20 টাকা, এখন হয়ে গেল বিক্রয় মূল্যটা হয়ে গেল 22 টাকা, আর অন্যান্য তথ্য এক আছে। তো সেভাবেই আমরা আবারও একক সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করব পরিবর্তিত বিক্রয় মূল্য দিয়ে। এখন দেখো স্থায়ী ব্যয় আগের মতোই আমরা 20,000 দিব, বিক্রয় মূল্য আগে ছিল 20 টাকা, এখন আমরা 22 দিয়ে করব। এরপরে পরিবর্তনশীল ব্যয় আগেরটাই আছে 12 টাকা, তাহলে আমরা 12 টাকা লিখবো। তাহলে দেখো অ্যান্সার কি হচ্ছে, এখানে 20,000 ডিভাইডেড বাই 10 হচ্ছে, 20,000 ডিভাইডেড বাই 10। তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 1,000 একক হচ্ছে, কত হচ্ছে 1,000 একক। দুঃখিত, আমাদের কত হচ্ছে অ্যান্সার, এখানে কি করতেছি আমরা 20,000 ডিভাইডেড বাই 10, 20,000 ডিভাইডেড বাই 10, তাই তো। তাহলে একটা শূন্য কমে যাচ্ছে, 2,000 একক হচ্ছে। কত একক হচ্ছে 2,000 একক হচ্ছে, 2,000 একক হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু। যেটা গতে কত ছিল দেখো, গতে আমাদের ছিল 2500 একক, গতে কত ছিল 2500 একক, গতে কিন্তু 2500 একক ছিল, এখন হয়ে গেল 2,000 একক, তার মানে 500 একক কমছে, এটা আমরা বুঝতে পারতেছি। এরপরে আমাদের টাকাটাও নির্ণয় করতে হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু একক এখন কত হয়েছে, এখন হয়েছে 2,000 একক। তাহলে আমরা 2,000 একককে বিক্রয় মূল্য দিয়ে গুণ করব। বিক্রয় মূল্য এখন কত, এখন হচ্ছে 22 টাকা, এখন হচ্ছে কত 22 টাকা। তাহলে 2,000 গুণ 22, 2,000 গুণ 22, তাহলে 44, 3টা শূন্য। তাহলে আগের বার আমাদের টাকাটা ছিল কত, দেখো গতে আমাদের টাকা ছিল 50,000, এখন কমে হয়ে গেছে কত 44,000, এখন হয়ে গেছে কত 44,000 টাকা। তাহলে আমরা মন্তব্য করতে পারি যে স্নেহা লিমিটেডের একক প্রতি বিক্রয় মূল্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিন্দু একক কি হবে, সমচ্ছেদ বিন্দু একক কি হচ্ছে দেখো, সমচ্ছেদ বিন্দু একক আগে ছিল আমাদের 2500, এখন হয়েছে 2,000, তাহলে 500 একক কমছে। তাহলে 2500 মাইনাস 2,000 বা 500 একক, 500 একক কমবে, 500 একক কমবে। ওকে, পাশাপাশি টাকার ক্ষেত্রে কি হচ্ছে, টাকার ক্ষেত্রে আমাদের হচ্ছে আগে ছিল 50,000, এখন হচ্ছে 44,000, আগে ছিল 50,000, এখন হয়ে যাচ্ছে 44,000, তাহলে আমাদের কি হচ্ছে 6,000 টাকা কমবে, এখানে বা লিখো, বা 6,000 টাকা কমবে, 6,000 টাকা কমবে বা কমেছে। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের যে
তুলনামূলক বিশ্লেষণ ছিল, সেটাই আমরা কিন্তু দেখালাম। তাহলে ঘতে আমাদের যেটা বের করতে বলেছে, 10% বৃদ্ধি পেলে আমরা দেখলাম সমচ্ছেদ বিন্দু 500 একক কমেছে, পাশাপাশি 6000 টাকাও কমেছে। তো এইটাই কিন্তু আমাদের বিশ্লেষণ করে দেখাতে বলেছে। আমরা মন্তব্য করে দিয়েছি, আমাদের 1 নং সৃজনশীল শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 2-এ যাব। 2-এর ক্ষেত্রে দেখো, 2-এর ক্ষেত্রে কি বলতেছে, বলতেছে স্নেহা কোম্পানি লিমিটেড খেলনা পণ্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যয় এবং অন্যান্য তথ্য দেওয়া আছে। স্থায়ী ব্যয় দেওয়া আছে 1,20,000 টাকা, তাই তো? মোট বিক্রয় দেওয়া আছে 4 লক্ষ টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 10 টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা। ওকে, দত্তাংশ কি? দত্তাংশ কি? দত্তাংশের ইংরেজি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম কি? এলসিএম হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়ের যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের দত্তাংশ। তো এই কথাটাই আমাদেরকে লিখতে হবে, বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন বলে। এরপরে খতে বলতেছে উৎপাদনের পরিমাণের সাথে সাথে মোট ব্যয়ের সম্পর্ক ধনাত্মক ব্যাখ্যা করো। এটা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝাইছিলাম যে স্থায়ী ব্যয় মোট ব্যয় কি হয়, স্থায়ী ব্যয় মোট ব্যয়ের সাথে পরিবর্তন হয় না, কিন্তু হচ্ছে কি আমাদের যে পরিবর্তনশীল ব্যয় আছে সেটা মোট উৎপাদনের সাথে সাথে কি হয়, বাড়তে থাকে। এর কারণে আমাদের মোট উৎপাদন ব্যয় বাড়ে। তো সেই কথাটাই আমাদের বলতে হবে যে উৎপাদনের পরিমাণের সাথে মোট ব্যয়ের সম্পর্ক ধনাত্মক, অর্থাৎ উৎপাদন বাড়লে মোট ব্যয় বাড়ে। এর কারণ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের ওঠানামা, স্থায়ী ব্যয় নয়। সেটাই আমাদেরকে লিখতে হবে। উৎপাদনের সাথে মোট ব্যয়ের সম্পর্ক ধনাত্মক, এই কথাটা বলছে। মোট ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়, উৎপাদন বাড়লে স্থায়ী ব্যয় স্থির থাকলেও, দেখো স্থায়ী ব্যয়টা স্থির থাকে কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা এই যে বাড়তে থাকে, পরিবর্তনশীল ব্যয়টা উপরের দিকে উঠতে থাকে। ফলে মোট ব্যয় বাড়ে। আবার উৎপাদন কমলে স্থায়ী ব্যয় আগের মতোই থাকে কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা কি হয়, তখন কমতে থাকে। ফলে মোট ব্যয় কমে। সুতরাং উৎপাদন বাড়ালে মোট ব্যয় বাড়ে, আবার উৎপাদন কমালে মোট ব্যয় কমে। তাই বলা যায় এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে কি, এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে ধনাত্মক। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমার যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের আলোচনা আছে এই অধ্যায়ে, সেটা আবারও একটু রিপিট করে দেখবা। আমি ছক আকারে বুঝাইছি, সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। তো আমরা গতে যাব। গতে বলতেছে, গয়ের ক্ষেত্রে দেখো কি বলতেছে, গতে বলতেছে কত একক পণ্য বিক্রয় করলে কোম্পানির লাভ বা ক্ষতি হবে না তা নির্ণয় করো। এখন তোমাকে বলে দেয় না যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে, কিন্তু তুমি জানো যে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট বা সেই বিন্দু যেখানে হচ্ছে কি আয় ও ব্যয় সমান হয়, অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি হয় না, লাভ বা ক্ষতি হবে না, তা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তার মানে তোমাকে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলছে। কিসে নির্ণয় করতে বলছে? এককে। কিসে নির্ণয় করতে বলছে? এককে। তাহলে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করতে বলছে। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা গতে চলে যাব, গয়ের সমাধানে চলে যাব। বলছে কি একক, বলছে কত একক পণ্য বিক্রয় করলে কোম্পানির লাভ বা ক্ষতি হবে না তা নির্ণয় করো। এখানে লেখো একক বিক্রয় করলে প্রতিষ্ঠানটির, এখানে লিখে নিতে পারো যে পরিমাণ একক, কি লিখতে পারো, যে পরিমাণ একক বিক্রয় করলে প্রতিষ্ঠানটির লাভ বা ক্ষতি হবে না তা জানার জন্য আমাদের প্রতিষ্ঠানটির ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে ব্রেক ইভেন বিন্দুর ক্ষেত্রে আমাদের কি কি তথ্য লাগে? 3টা, বা সমচ্ছেদ বিন্দুর উপাদান হচ্ছে 3টা, স্থায়ী ব্যয়, বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়। সেই 3টাই আমরা নিব। স্থির ব্যয় কত দেওয়া আছে আমাদের প্রশ্নে? স্থির ব্যয় আছে 1,20,000। স্থির ব্যয় আছে 1,20,000। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 20 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় আছে 10 টাকা। 20, 10। ওকে, তাহলে স্থায়ী ব্যয় আমরা 1,20,000 সূত্রে বসাই। 1,20,000 বিক্রয় মূল্য কত আছে? 20 মাইনাস 10, তাহলে কত আসে? 1,20,000 বাই 10, 1,20,000 ডিভাইডেড বাই 10। ওকে, এখন কাটাকাটি করো, তাহলে আমাদের কত আসতেছে? একক কত আসতেছে? 12,000 একক। কত একক আসতেছে? 12,000 একক। তাহলে 12,000 একক পণ্য বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না স্নেহা লিমিটেডের। স্নেহা লিমিটেডের লাভ বা ক্ষতি হবে না কত একক পণ্য বিক্রয় করলে? 12,000 একক পণ্য বিক্রয় করলে। কত একক বিক্রি করলে? তাহলে 12,000 একক বিক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে। ওকে, এরপরে আমরা ঘতে যাব। ঘয়ের ক্ষেত্রে আমরা আলাদাভাবে দেখি একটু কি কি বলছে। বলছে যদি কোম্পানির পরিচালনা পর্ষদ পণ্যের বিক্রয় মূল্য 10% হ্রাস করে, কি বলছে? পণ্যের বিক্রয় মূল্য 10% হ্রাস করে, তবে বর্তমানের ন্যায় মুনাফা অর্জন করতে চায় তাহলে কত একক বিক্রয় করতে হবে? তাহলে কত একক বিক্রয় করতে হবে এটা তো আমাদের জানতে হবে। পাশাপাশি দেখো এই প্রশ্নে কোথাও মুনাফার কথা বলা নাই, তাহলে আমাদেরকে মুনাফা বের করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে বর্তমান মুনাফা বের করতে হবে। পাশাপাশি এই যে পরিবর্তন, বিক্রয় মূল্য 10% হ্রাস করে,
এই যে যে পরিবর্তনটা হয়েছে বিক্রয় মূল্য 10% হ্রাস, এইটা করে আবারও আমাদেরকে 80,000, আবারও আমাদেরকে কি করতে হবে, যে মুনাফা রয়েছে, যে মুনাফাটা রয়েছে সেইটা আমাদেরকে কি করতে হবে, সেটা আমাদেরকে রাখতে হবে, সেটা রেখে আমাদেরকে হচ্ছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। তা দেখো আমি আবারও বলি, কোম্পানির পরিচালনা পরিষদ চাচ্ছে বিক্রয় মূল্য 10% কমাবে, পাশাপাশি এখন যে মুনাফা হয় সেটা ঠিক রেখে সেটা ঠিক রাখবে এবং জানতে চাচ্ছে যে কত একক তাদেরকে পণ্য বিক্রয় করতে হবে। তাহলে এটার জন্য আমাদের ভিন্ন সূত্র ইউজ করতে হবে, যেটা আমি তোমাদেরকে এখন শেখাবো। তো আমরা প্রথমে মুনাফা বের করি, বর্তমান মুনাফা বের করি। তাহলে আমাদের এই বিষয়টা জানার জন্য সর্বপ্রথম আমাদের বর্তমানের ন্যায় মুনাফা বলছে, তাহলে এই মুনাফাটা আমাদের বের করতে হবে। তাহলে মুনাফার একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের বিক্রয় থেকে যদি আমরা দুইটা ব্যয় আছে, আমি বলছি ব্যয়ের আচরণ ভিত্তিক ব্যয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা বিক্রয় থেকে যদি দুইটা ব্যয় বাদ দিই তাহলে আমরা কি পাবো, আমাদের মুনাফা পেয়ে যাব। তাহলে আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ অনুযায়ী আমাদের মুনাফার সূত্র হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় আমাদেরকে বাদ দিতে হবে। এখন বিক্রয়ের পরিমাণ কিন্তু দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ মোট পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা দেওয়াই আছে। তো সেটা আমরা লিখব 4 লক্ষ টাকা। কত টাকা? 4 লক্ষ টাকা দেওয়া আছে। ওকে, একক প্রতি বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, একক প্রতি বিক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে? 20 টাকা দেওয়া আছে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা দেওয়া আছে। ওকে, স্থায়ী ব্যয় 1,20,000 টাকা দেওয়া আছে। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। ওকে, সেটাই আমরা লিখলাম। এখন দেখো আমাদের বিক্রয়টা আমরা বের করতে পারি, সূত্রে যে বিক্রয় দেওয়া আছে সেটা 4 লক্ষ টাকা দেওয়া আছে। মোট পরিবর্তনশীল ব্যয় কি দেওয়া আছে? দেওয়া নাই। মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া নাই। স্থির ব্যয় মোট হয় সেটা কিন্তু দেওয়া আছে, এটা মোট হয়, এটা দেওয়া আছে। ওকে, এখন আমাদের পরিবর্তনশীল ব্যয়টা লাগবে। এখন কিভাবে লাগবে? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমি কত একক বিক্রয় করছি, সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি। কিভাবে বের করতে পারতেছি? দেখো, এই যে বিক্রয়ের পরিমাণটা 4 লক্ষ, এইটাকে যদি আমরা বিক্রয়ের একক দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো? বিক্রয় একক পেয়ে যাব। সেই বিক্রয় একক দিয়ে আমরা যদি একক প্রতি পরিবর্তনশীল গুণ দিই তাহলে মোট পরিবর্তনশীল ব্যয়টা পাবো। তাহলে আমাদের এই অংশটা আমাদেরকে বের করে নিতে হবে, যেটা বলা নাই। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা করার জন্য আমরা কি করতে পারি? এখানে আমরা বিক্রয় একক বের করতে পারি। কি বের করতে পারি? বিক্রয় একক। তাহলে বিক্রয় একক কিভাবে বের করতে পারি? উপরে বিক্রয় মূল্য দিব, উপরে মোট বিক্রয় দিব 4 লক্ষ টাকা, ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা? 20 টাকা। 20 টাকা। তাহলে এটা কাটো, তাহলে 20,000 একক। তাহলে কত একক বিক্রি করছি? 20,000 একক। ওকে, এখন যেহেতু 20,000 একক বিক্রি করছি তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয়টাও হবে 20,000 এককের জন্য, এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় দেখো 20,000 একক গুণ হচ্ছে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত দেওয়া আছে? 10 টাকা। তাহলে 10 দিয়ে আমরা গুণ করব, তাহলে কত আসতেছে? তাহলে দেখো 20,000 গুণ 10 2 লক্ষ টাকা হচ্ছে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখো এখন আমাদের সূত্রে যা যা লাগবে সবগুলো কিন্তু আমরা বের করে ফেলছি। বিক্রয় 4 লক্ষ টাকা যেটা দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয় 2 লক্ষ টাকা যেটা আমরা বের করলাম, স্থির ব্যয় 1,20,000 টাকা যেটা দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এখন খুব সহজেই মুনাফা বের করতে পারবো। বর্তমান মুনাফা, এটা হচ্ছে আমাদের বর্তমান মুনাফা কত টাকা? বিক্রয় কত? বিক্রয় হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ, পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় কত বের করছি? 20,000 এককের জন্য আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় বের হয়েছে 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। স্থির ব্যয় কত দেওয়া আছে? 1,20,000। কত দেওয়া আছে? 1,20,000। ওকে, স্থির ব্যয় কত দেওয়া আছে? 1,20,000। তাহলে আমাদের দেখো এই দুইটা আইটেম যদি এখান থেকে বাদ দিই তাহলে আমাদের 80,000 টাকা আসতেছে মুনাফা। তাহলে বর্তমান মুনাফা কত? 80,000 টাকা। এইটুকু সবাই বুঝছো? এখন আমাদের প্রশ্নে যদি আমরা যাই, প্রশ্নে বলছে বর্তমানের ন্যায় মুনাফা, মানে 80,000 টাকা যদি মুনাফা করতে চায়, 80,000 টাকা মুনাফা যদি করতে চায় এবং পাশাপাশি যদি বিক্রয় মূল্য 10% কি করতে চায়? হ্রাস করতে চায়, তাহলে তাকে কত একক বিক্রি করতে হবে? তাহলে দেখো কত একক বিক্রি করতে হবে এটা আমরা ব্রেক ইভেন দিয়ে জানতে চাই, কিন্তু যেহেতু এখানে মুনাফা আছে তাহলে মুনাফাটা আমাকে যোগ করতে হবে, পাশাপাশি আমাদের 10% মুনাফা, ওই 10% হ্রাস বিক্রয় মূল্য সেটাও কিন্তু করতে হবে। তাহলে আমাদের পরিবর্তিত, তাহলে দেখো বিক্রয় মূল্য 10% হ্রাস পেলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের বিক্রয় মূল্য কত ছিল? 20 টাকা। 20 টাকা ছিল, এটা থেকে আমাদের হ্রাস পাবে, কি হবে? হ্রাস পাবে। তাহলে 10% হ্রাস পাবে, তাহলে আমরা বিয়োগ দিলাম 20 গুণ 10%, তাহলে কত হয়? 2 টাকা হ্রাস পাবে। তাহলে 20 - 2 = 18 টাকা। তাহলে 18 টাকা হচ্ছে আমাদের পরিবর্তিত বিক্রয় মূল্য। তো
তাহলে পরিবর্তিত বিক্রয় মূল্য 18 টাকা। এখন এখন দেখো এই যে বিক্রয় মূল্য 10% আমরা কমিয়েছি, মুনাফা কত করতে চাই? আগের মতোই 80,000 টাকা মুনাফা করতে চাই। 80,000 টাকা মুনাফা করতে চাই। করতে হলে আমাদের কত একক বিক্রয় করতে হবে এটা আমরা ব্রেক ইভেনের সাথে নির্ণয় করব। কিন্তু যেহেতু এখানে আমরা 80,000 টাকা মুনাফা করতে চাই, তাহলে আমাদের যে ব্রেক ইভেনের যে সূত্র ছিল স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি পরিবর্তন বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, সেইটার সাথে আমাদের এখানে মুনাফা আছে, শুধু সেই অংশটা যোগ করব। তোমরা যদি একটু দেখো গয়ের সাথে দেখো, একটু মিলাও। আমাদের যে গ ছিল এখানে কি ছিল? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এর কারণ কি? সমচ্ছেদ বিন্দুতে আয় ব্যয় সমান হয়, কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি মুনাফা করতে। কত টাকা মুনাফা করতে? 80,000 টাকা মুনাফা করতে। তাহলে এখানে প্রত্যাশিত মুনাফাটা যোগ করতে হবে, এটাই কাজ, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এইখানে সূত্রে জাস্ট এতটুকু অ্যাড করব। কতটুকু? এই যে প্রত্যাশিত মুনাফার যে অংশ, এটা কি করব? এটা যোগ করব। কারণ কি? আমাদের সূত্র একই, জাস্ট সমচ্ছেদ বিন্দুতে আমাদের 0 টাকা মুনাফা হয়, এই জন্য কোনো কিছু যোগ করি না। এইখানে আমাদের প্রত্যাশিত মুনাফা আছে 80,000 টাকা। কত আছে? এই যে 80,000 টাকা। তাহলে আমরা সূত্র আগের মতোই রাখবো। স্থায়ী ব্যয় কত? স্থায়ী ব্যয় আগের মতোই আছে। স্থায়ী ব্যয় কত? স্থায়ী ব্যয় দেওয়া আছে 1,20,000। 1,20,000 যোগ আমরা কত টাকা মুনাফা করতে চাই? আমরা 80,000 টাকা মুনাফা করতে চাই। 80,000 টাকা মুনাফা করতে চাই। পাশাপাশি আমাদের বিক্রয় মূল্য পরিবর্তন হয়েছে। কত টাকা পরিবর্তন হয়েছে? আগে 20 ছিল, এখন 18 হয়ে গেছে। তাহলে আমরা পরেরটা দিব 18 মাইনাস পরিবর্তনশীল ব্যয়। আগে 12 ছিল, এখনো 12ই আছে। আগেও 12 ছিল, এখনো 12 টাকা, না দুঃখিত 10 টাকা, যে 10 টাকা আছে। তাহলে এখন কত? 10 টাকা। আগেও 10 ছিল, এখনো 10। ওকে, তাহলে দেখো উপরে হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, নিচে হচ্ছে 8। 2 লক্ষ ডিভাইডেড বাই 8, তোমরা ক্যালকুলেটর করো। 2 লক্ষ ডিভাইডেড বাই 8, তাহলে 2 লক্ষ ডিভাইডেড বাই 8, তাহলে আমাদের 25,000 একক। কত একক? 25,000 একক বিক্রি করতে হবে। 25,000 একক বিক্রি করতে হবে। ওকে, তাহলে এইটাই আমাদের কিন্তু ঘতে বের করতে বলছে। তাহলে আমরা সিদ্ধান্ত বা মন্তব্য করতে পারি যে বিক্রয় মূল্য 10% হ্রাস করে বর্তমানের ন্যায়, অর্থাৎ 80,000 টাকা মুনাফা করতে চাইলে, বর্তমানের ন্যায় 80,000 টাকা মুনাফা করতে চাইলে, মুনাফা অর্জন করতে চাইলে প্রতিষ্ঠানটার কি করতে হবে? কত একক বিক্রি করতে হবে? 25,000 একক বিক্রি করতে হবে। 25,000 একক পণ্য বিক্রয় করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই অধ্যায় সৃজনশীল এই টাইপের বাইরে তেমন কোনো সৃজনশীল আসার সুযোগ নেই। তাহলে সমচ্ছেদ বিন্দু নিয়ে যে টাইপের সৃজনশীলগুলো আসে, কন্ট্রিবিউশন মার্জিন, নিরাপত্তা প্রান্ত এবং সমচ্ছেদ বিক্রয় একক টাকা, এইগুলো তোমাদেরকে এই অধ্যায় সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা আজকের ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করেছি। খুবই সহজভাবে তোমাদের জন্য সৃজনশীল 2টা সলভ করে দিলাম। এবার আমরা এই যে আর্থিক বিশ্লেষণ নামক যে অধ্যায়টি ছিল, অর্থাৎ চতুর্থ অধ্যায় ফিনান্সের, এইখানের এমসিকিউ সলভ করব। খুবই সহজভাবে করব, যেন তোমাদের বোর্ড পরীক্ষা আসলে খুবই দ্রুত তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে আমরা এমসিকিউতে চলে যাই, আর্থিক বিশ্লেষণের এমসিকিউ। তাহলে ফিনান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের আর্থিক বিশ্লেষণের এমসিকিউ দেখো। বলছে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী প্রদর্শন করা হয় নিচের কোনটির মাধ্যমে? যাবতীয় আর্থিক কার্যাবলী কোনটির মাধ্যমে অর্জন করা হয়? তো দেখো আর্থিক কার্যাবলীর জন্য আমাদের আর্থিক বিবরণী আছে। আর্থিক বিবরণীর উপাদান কয়টা? 4টা। তো সেই 5টা এবং বিবরণী হচ্ছে 4টা। তাহলে সেই 4টি বিবরণীর মাধ্যমে আমরা যাবতীয় আর্থিক কার্যাবলী সম্পাদন করি। তাহলে সেইটাই কিন্তু আমাদেরকে বলতে হবে। তাহলে আর্থিক কার্যাবলী প্রদর্শন করা হয় কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে, মানে যে কয়টি বিবরণী আছে সেগুলোর মাধ্যমে। আয় বিবরণী তো মাত্র একটা, উদ্বৃত্তপত্র একটা, নগদ প্রবাহ বিবরণী একটা, মালিকানা সত্ত্ব বিবরণী একটা। তাহলে শুধু একটার মাধ্যমে আমরা করতে পারবো না, পুরো 4টা বিবরণী লাগবে। যেটা আছে আর্থিক বিবরণীর মধ্যে, যেটা আছে কিসের মধ্যে? 4টা বিবরণী আছে এই আর্থিক বিবরণীর মধ্যে এবং 5টি অংশ আছে এই আর্থিক বিবরণীর মধ্যে। তাহলে আমাদের অ্যান্সার কি? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার হচ্ছে গ। এরপরে আমরা 2-এ যাই। 2 বলছে কোম্পানির জন্য কোন বিবরণী তৈরি করা বাধ্যতামূলক নয়? তাহলে আমাদের 4টা বিবরণী তৈরি করা বাধ্যতামূলক। আর্থিক বিবরণীর অংশ 5টা, অংশ 5টি এবং বিবরণী 4টি, বিবরণী 4টি। এর মধ্যে এই 4টা বিবরণী কি করা বাধ্যতামূলক? তোমাকে করতেই হবে। কি 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 আমাদের? বিশদ আয় বিবরণী, ব্যয় বিবরণী, উদ্বৃত্তপত্র, তারপর নগদ প্রবাহ বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী। তাহলে উদ্বৃত্তপত্র আমাদের করতে হবে, আয় বিবরণী করতে হবে, নগদ প্রবাহ বিবরণী করতে হবে, পাশাপাশি মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে। কার্যপত্র হচ্ছে তোমার ঐচ্ছিক। কার্যপত্র কি? ঐচ্ছিক। কার্যপত্র ঐচ্ছিক। তাহলে এটা বাধ্যতামূলক নয় বা
ঐচ্ছিক। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। আমাদের অ্যান্সার কি? ঘ। 3-এ যাই। আর্থিক বিবরণী ব্যবহারের বহিঃপক্ষ কে? বহিঃপক্ষ বা বাহ্যিক পক্ষ কে? তাহলে কারা আর্থিক বিবরণীর বাহ্যিক পক্ষ? তাহলে আমাদের যারা মালিক আছে, যারা ব্যবস্থাপক আছে, যারা অভ্যন্তরীণ কর্মী আছে, তারা সবাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিন্তু যারা বাহ্যিক পক্ষ আছে, যেমন অডিটর বা নিরীক্ষক বা হচ্ছে সরকার বা যাদেরকে আমাদের কর দিতে হয়, এরা হচ্ছে বাহ্যিক বা পাওনাদার। তাহলে দেখো, ব্যবস্থাপক আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা হচ্ছে আমাদের কি? অভ্যন্তরীণ। এটা কি? অভ্যন্তরীণ। ওকে, অভ্যন্তরীণ। পরিচালক অভ্যন্তরীণ। নিরীক্ষক, দেখো নিরীক্ষক, নিরীক্ষক আমাদের অভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিকও হতে পারে। এখানে অভ্যন্তরীণ নিরীক্ষকের কথা কিন্তু বলা হয়নি। নিরীক্ষকের ইংরেজি হচ্ছে অডিটর। তাহলে অডিটরকে আমরা ধরে নিব এটা হচ্ছে বাহ্যিক, ধরে নিব এটা কি? বাহ্যিক। আর শেয়ার হোল্ডাররা তো মালিক, মালিক হচ্ছে অভ্যন্তরীণকারী, মালিক হচ্ছে কি? অভ্যন্তরীণ পক্ষ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এরা হচ্ছে বাহ্যিক পক্ষ। তাহলে বহিঃপক্ষকে বা বাহ্যিক পক্ষকে আমাদের জানতে চেয়েছে, অ্যান্সার হবে নিরীক্ষক। অ্যান্সার কি হবে? নিরীক্ষক। 4-এ আসো, নিচের কোনটি দ্বারা প্রতিষ্ঠানের তারল্য অনুপাত প্রভাবিত হয়? তাহলে তারল্য অনুপাত হচ্ছে আমাদের চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত এবং চলতি অনুপাত হচ্ছে আমাদের তারল্য অনুপাতের মধ্যে যাবে। তাহলে দেখো, তড়িৎ অনুপাত এবং চলতি অনুপাতের মধ্যে কি কি যায়, অর্থাৎ চলতি সম্পদ এবং চলতি দায়গুলো যায়। তাহলে সেইগুলো হচ্ছে আমাদের প্রভাবিত করবে, অন্যগুলো করবে না। তাহলে দীর্ঘমেয়াদী মূলধন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, এই তিনটার সবগুলোই কি? স্থায়ী বা দীর্ঘমেয়াদী প্রকৃতির। আর চলতি মূলধনের কি থাকে? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস কি থাকে? চলতি দায়। তাহলে এইটা হচ্ছে আমাদের কি করবে? তারল্য অনুপাতকে প্রভাবিত করবে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার হচ্ছে ঘ। 5-এ আসো, তারল্য অনুপাতের আদর্শ মান কত? তারল্য বা তড়িৎ বা অ্যাসিড টেস্ট অনুপাতের মান কত? দেখো, আমাদের চলতি অনুপাতের মান 2:1, পাশাপাশি তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত বা কুইক অনুপাতের মান হচ্ছে 1:1, 1:1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কি? তারল্য অনুপাতের আদর্শ মান 1:1। 6-এ আসো, কোনটি তড়িৎ সম্পদ? তড়িৎ সম্পদ। তাহলে দেখো, তড়িৎ সম্পদের মধ্যে দুইটা উপাদান যায় না, একটা হচ্ছে মজুত পণ্য আর একটা হচ্ছে অগ্রিম খরচ। তাহলে তড়িৎ সম্পদের মধ্যে কয়টা উপাদান যায় না? দুইটা, একটা মজুত পণ্য এবং একটা হচ্ছে অগ্রিম ব্যয়। একটা হচ্ছে মজুত পণ্য আর একটা কি? অগ্রিম ব্যয়। তাহলে এই দুটো আগেই বাদ। এরপর দেখো, এরপর আরেকটা আছে আমাদের ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে আমাদের চলতি দায়, চলতি দায়। তাহলে এটা সম্পদের মধ্যে যাবে না, দায় হলে সেটা তো সম্পদ হওয়ার সুযোগ নেই। তাহলে আমাদের গ বাদ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা তড়িৎ সম্পদের মধ্যেও যাবে, চলতি সম্পদের মতো। ওকে, 7-এ আসো, মেসার্স আসলাম ট্রেডিং এর হিসাব বই থেকে চলতি সম্পদ পাওয়া গেছে 16 লক্ষ টাকা, চলতি দায় 9 লক্ষ টাকা। উক্ত প্রতিষ্ঠানের চলতি অনুপাত কত? তাহলে চলতি অনুপাত বের করতে গেলে আমাদের চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলতি সম্পদ কত আছে? 16 লক্ষ ডিভাইডেড বাই 9 লক্ষ, 16 লক্ষ ডিভাইডেড বাই 9 লক্ষ। তাহলে ক্যালকুলেটর করো, 16 লক্ষ ডিভাইডেড বাই 9 লক্ষ, 16 লক্ষ ডিভাইডেড বাই 9 লক্ষ। ক্যালকুলেটর চাপ দাও, 16 লক্ষ ডিভাইডেড বাই 9 লক্ষ। তাহলে 1.78 ইস্টু 1, 1.87 তাহলে 1.78 ইস্টু 1। তাহলে অপশন ক হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ক হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 8-এ আসো, নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি কয়টি? দেখো, নগদ প্রবাহ বিবরণী দুইটা পদ্ধতিতে তৈরি করা যায়। কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে, দুইটি। একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, এইটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আরেকটি পদ্ধতি কি? পরোক্ষ পদ্ধতি। তাহলে কয়টি পদ্ধতি তৈরি করা যায়? দুইটি, একটি প্রত্যক্ষ আর একটি পরোক্ষ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2। 9-এ আসো, আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়? তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম এই আর্থিক বিশ্লেষণের ক্লাসে, যে নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রম আছে কয়টা? তোমরা বলো। কার্যক্রম আছে 3টি। কয়টি কার্যক্রম আছে? 3টি কার্যক্রম আছে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি? বিনিয়োগ কার্যক্রম। তৃতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম। ওকে, তাহলে এই 3টা কার্যাবলী আছে। অ্যান্সার হচ্ছে খ। তারপরে 10-এ আসো, নতুন শেয়ার ইস্যু কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? নতুন শেয়ার ইস্যু করা। তাহলে শেয়ার ইস্যু করলে তোমার কি হবে? তুমি নগদ টাকা পাবা। তাহলে শেয়ার ইস্যুর মাধ্যমে তোমার অর্থায়ন হচ্ছে।
তাহলে এটা কোন কাজের অন্তর্ভুক্ত? অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত। তাহলে শেয়ার ইস্যু করলে তুমি অর্থ সংগ্রহ করতে পারো, তাহলে এটা অর্থায়ন কার্যাবলীর নগদ আন্তঃপ্রবাহ। প্রশ্ন কিন্তু আন্তঃপ্রবাহ নাকি বহিঃপ্রবাহ সেটা আসতে পারে, তাহলে এই শেয়ার ইস্যু করা হচ্ছে আন্তঃপ্রবাহ, অর্থায়ন কার্যাবলীর আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। ওকে, এরপরে দেখো নিচের কোনটি নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন কার্যাবলীর অন্তর্ভুক্ত হবে? তাহলে পরিচালন কার্যাবলী কোনগুলো? যেগুলো আমাদের নিট মুনাফা অর্জন করতে গেলে যে ব্যয়গুলো আমাদেরকে করতে হয়। কি কি ব্যয় করতে হয়? আমাদের বিক্রিত পণ্যের ব্যয়গুলো করতে হয়, অফিস ভাড়া, বেতন বা পরিচালন ব্যয়ের মধ্যে যেগুলো যায় সেগুলো আমাদেরকে করতে হয়। তাহলে দেখো যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, শেয়ার ইস্যু, ঋণপত্র বিক্রয়, অবচয়। তাহলে দেখো যন্ত্রপাতি হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম, যন্ত্রপাতি ক্রয় বা স্থায়ী সম্পদ হচ্ছে আমাদের বিনিয়োগ। শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু হচ্ছে আমাদের কি অর্থায়ন কার্যক্রম। কোন কার্যক্রম? অর্থায়ন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। ঋণপত্র বিক্রয়, এটা আমাদের অর্থায়ন কার্যক্রম, এটা কি অর্থায়ন কার্যক্রম। আর যে অবচয়, তুমি ধরো পণ্য উৎপাদন করবা, তাহলে যন্ত্রপাতির অবচয় আসে, আসবাবপত্রের অবচয় আসে, এটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম, এটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম, পরিচালন। ওকে, তাহলে আমাদের পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত কোনটা হবে? ঘ, ঘ হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত। 12তে আসো কলকবজা, কলকবজা, কলকবজা বিক্রি থেকে, কলকবজা বিক্রি থেকে নগদ প্রাপ্তি কোন ধরনের কার্যক্রম? কলকবজা বিক্রি থেকে নগদ প্রাপ্তি কোন ধরনের কার্যক্রম? তাহলে কলকবজা হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, সবসময় মনে রাখবা স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ কেনা এবং বেচা, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় যাই করো না কেন এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। এটা কোন কার্যক্রম? বিনিয়োগ কার্যক্রম। তাহলে স্থায়ী সম্পদ বিক্রি থেকে নগদ প্রাপ্তি, এটা বিনিয়োগ কার্যক্রম, এবং যেহেতু বিক্রি করছো নগদ টাকা আসতেছে, তাহলে বিনিয়োগ কার্যক্রমের নগদ আন্তঃপ্রবাহ, এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রমের, বিনিয়োগ কার্যক্রমের নগদ আন্তঃপ্রবাহ। এটা কি? নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ দিয়েও প্রশ্ন আসতে পারে, যেটা কোন কার্যক্রমের কোন ধরনের প্রবাহ, তখন তোমাকে বলতে হবে নগদ আন্তঃপ্রবাহ এবং হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, বিনিয়োগ কার্যক্রম, নগদ আন্তঃপ্রবাহ। ওকে, 13তে আসো পুরাতন আসবাবপত্রের ক্রয় মূল্য 20,000 টাকা, পুরাতন আসবাবপত্রের ক্রয় মূল্য 20,000 টাকা, যার পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 12,000 টাকা, উক্ত আসবাবপত্র 11,000 টাকায় বিক্রয় করলে বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের দেখো একটা একটা আসবাবপত্রের ক্রয় মূল্য আছে এবং পাশাপাশি পুঞ্জীভূত অবচয় আছে। তাহলে এখান থেকে আমরা বই মূল্য বের করে নিব। কি করব? বই মূল্য বের করে নিব। এখন বই মূল্য সূত্র আছে, বই মূল্য বা বুক ভ্যালু। বই মূল্য হচ্ছে আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, মাইনাস কি? পুঞ্জীভূত অবচয়, অবচয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 20,000, পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের, পুঞ্জীভূত অবচয় কত? 12,000, 12,000। ওকে, তাহলে বই মূল্য কত আসে? 8,000। সবসময় এই ধরনের ক্ষেত্রে বই মূল্য বের করে নিবা। এই ধরনের ক্ষেত্রে লাভ বা ক্ষতির বের করতে গেলে পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকলে বই মূল্য বের করে নিবা। তাহলে তোমার বই মূল্য হচ্ছে 8,000 টাকা। এখন দেখবা তুমি যদি এই বই মূল্যের চেয়ে, যদি এই যে বই মূল্য যেটা দেওয়া আছে এটার চেয়ে যদি বেশিতে বিক্রি করো তাহলে তোমার লাভ হয়েছে, যদি এই বই মূল্যের চেয়ে কমে বিক্রি করো তাহলে ক্ষতি হয়েছে। এখন দেখো বিক্রি করছো কত টাকায়? 11,000 টাকায়। এটার চাইতে বেশি, এটার চাইতে বেশি, তাহলে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এই দুইটার পার্থক্য করো, 11 মাইনাস 8, 3,000 টাকা তোমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 3,000 টাকা। কত টাকা লাভ হয়েছে? 3,000 টাকা। যদি কমে বিক্রি করতা তাহলে ক্ষতি হইতো। তাহলে আমাদের 3,000 টাকা লাভ হয়েছে। বিক্রয়জনিত লাভ, লাভের পরিমাণ কত? 3,000 টাকা। তাহলে এখানে লাভ লেখা থাকতে পারে, আবার ক্ষতি লেখা থাকতে পারে। তাহলে লাভ যেটা হবে সেটা অ্যান্সার। এমসিকিউ বিভিন্নভাবে আসতে পারে, সবগুলো কিন্তু বোঝাই দিচ্ছি। 14তে আসো কোনটির ক্ষেত্রে নগদ বহিঃপ্রবাহ ঘটে? তাহলে স্থায়ী সম্পদ বিক্রয় করলে তোমার আন্তঃপ্রবাহ হয়। কি হয়? আন্তঃপ্রবাহ। ওকে, তারপরে দেখো স্থায়ী সম্পত্তির অবচয়, অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয় আমরা যোগ করি। তারপরে দেখো বন্ডের মূল্য পরিশোধ, এটা হচ্ছে আমাদের বহিঃপ্রবাহ। তাহলে অবচয় হচ্ছে আমাদের এক প্রকার আন্তঃপ্রবাহ বলতে পারো। শেয়ার ইস্যু করা হয়, কারণ কি অবচয় আন্তঃপ্রবাহ। এখন বলতে পারো ভাইয়া অবচয় আন্তঃপ্রবাহ কেমনে? দেখো তুমি যখন যন্ত্রপাতি ক্রয় করো তখন কিন্তু তোমার ওটা বহিঃপ্রবাহ, পাশাপাশি অবচয় কি তুমি দেখতে পাও? অবচয়ের ফলে কি তোমার নগদ টাকাটা চলে যায়? যায় না। কিন্তু তুমি ওই অবচয়ের জন্য তোমার কাছে একটা টাকা ধরে রাখো, কারণ কি 5 বছর পর যন্ত্রপাতিটা নষ্ট হয়ে যাবে বা ওইটার ব্যবহার করা যাবে না, তো সেই টাকাটা তুমি কি অবচয় আকারে সংরক্ষণ করে নিজের কাছে রাখো। এই জন্য এটাকে আমরা আন্তঃপ্রবাহ আকারে ধরি। বন্ডের মূল্য পরিশোধ, যদি তুমি মূল্য পরিশোধ করো তাহলে সেটা হয়ে যায় বহিঃপ্রবাহ। সেটা কি? তোমার কাছ থেকে নগদ টাকা চলে যায়। শেয়ার ইস্যু করলে সেটা আমাদের আন্তঃপ্রবাহ হয়। সেটা কি হয়? আন্তঃপ্রবাহ। আমাদের কাছে বহিঃপ্রবাহ কি সেটা জানতে চাইছে, অ্যান্সার হবে গ। অ্যান্সার কি হবে? গ। আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি হবে? গ।
এবারে 15তে আসো, ব্যবসায়ে দেনাদার বাড়লে কি ঘটবে? ব্যবসায়ের দেনাদার বৃদ্ধি পেলে কি ঘটবে? ব্যবসায়ের দেনাদার বৃদ্ধি পেলে কোনটি ঘটবে? এখন দেখো, দেনাদার হচ্ছে আমাদের চলতি সম্পদ। তোমাদেরকে বলছিলাম ক্লাসে, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায়, দেনাদার বাড়া মানে কি? চলতি সম্পদ বৃদ্ধি। তাহলে আমাদের মাথায় এমন একটা মাইন্ডসেট তৈরি হয়েছে আমাদের কাছে যে চলতি সম্পদ বৃদ্ধি পাওয়াই মনে হয় ভালো, বা সম্পদ বৃদ্ধি পাওয়াই মনে হয় ভালো। আসলে তা নয়। চলতি সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি? তোমার নগদ টাকাটা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, কারণ তুমি কি বাকিতে পণ্য বিক্রি করতেছো, তোমার সম্পদ চলে যাচ্ছে, তুমি টাকা পাচ্ছ না। তাহলে এটা কি ভালো? এটা তো আমাদের নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে এটা উচিত নয়, বরং আমাদের চলতি সম্পদ কমাইতে হবে, অর্থাৎ সবার কাছ থেকে টাকা আদায় করতে হবে। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেলে আমার কি হয় বলো তো? নগদ বহিঃপ্রবাহ হয়। নগদ বহিঃপ্রবাহ হয়। নগদ বহিঃপ্রবাহ হয়। ঠিক আছে? চলতি সম্পদ বৃদ্ধি পেলে আমার নগদ টাকা চলে যায়। নগদ টাকা চলে যায় কারণ কি? আমি যে টাকা দিয়ে পণ্য কিনছিলাম সেটা বাকিতে দিচ্ছি, আমার নগদ টাকা চলে যাচ্ছে। তার এই কারণে এটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ হয়। এটা কি হয়? নগদ বহিঃপ্রবাহ হয়। এরপরে দেখো, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? পরিবর্তনশীল ব্যয় দেখো, কর্মচারীর বেতন, তারপর অফিস ভাড়া, অবচয়, এগুলো কি থাকে? এগুলো কি থাকে বলো তো? এই যে এই তিনটা দেখো, কর্মচারীর বেতন, আজকে তোমার কাছ থেকে 10,000 বেতন নিচ্ছে, কালকে তো তোমাকে বলতে পারবে না যে কালকে 11,000 দেন, পরশুদিন বলতে পারবে না যে সামনের মাস থেকে আমার 20,000 দেন, এরকম কিন্তু বলতে পারবে না। অফিস ভাড়া সাধারণত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে, ধরো প্রত্যেক বছর প্রত্যেক মাসেই ধরো 20,000 টাকা এরকম থাকে। অবচয়, তুমি যদি সরলরৈখিক পদ্ধতিতে করো তাহলে অবচয় কিন্তু প্রত্যেক বছর সমান থাকে। তাহলে এই তিনটাই কি? স্থায়ী। এই তিনটাই হচ্ছে স্থায়ী। আর এই যে কাঁচামাল কেনা, আজকে বাজারে যায় একরকম কিনতেছো, কালকে ম্যাটেরিয়ালস কিনতে গেলে আরেক রকম হয়ে যাচ্ছে। তাহলে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। আমাদের অ্যান্সার কি? খ। ওকে। এরপরে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে নিচের কোনটি প্রভাব বিস্তার করে? সবসময় মনে রাখবা, বিইপি বা সমচ্ছেদ বিন্দুর উপাদান হচ্ছে তিনটা। বিইপি বা সমচ্ছেদ বিন্দুর উপাদান কয়টা? তিনটা। স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং হচ্ছে কি? স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং বিক্রয় মূল্য। স্থায়ী ব্যয়, তিনটা উপাদান আমরা পড়ছি, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং হচ্ছে কি? বিক্রয় মূল্য। এবং কি? বিক্রয় মূল্য। এই তিনটা হচ্ছে আমাদের উপাদান। এই তিনটা হচ্ছে আমাদের কি? বিইপির উপাদান। তাহলে বিইপির উপাদান হচ্ছে তিনটি, বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর উপাদান তিনটি। কারণ এই তিনটার মধ্যে কোনটা আছে দেখো? পরিচালন অনুপাত এখানে নাই। তাহলে স্থায়ী ব্যয় হচ্ছে আমাদের প্রভাব বিস্তার করে। স্থায়ী ব্যয় আছে এখানে, স্থায়ী ব্যয় আছে। পাশাপাশি যদি বিক্রয় মূল্য বা পরিবর্তনশীল ব্যয় থাকুক সেটাও কিন্তু অ্যান্সার হইতো। আর্থিক লিভারেজ বা নিটাই কিন্তু এই তিনটার মধ্যে নাই। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 18তে আসো, সমচ্ছেদ বিন্দুতে কি হয়? সমচ্ছেদ বিন্দু হচ্ছে সেই বিন্দু যেখানে কি আয় ব্যয় সমান হয়, বা যে বিন্দুতে কোনো লাভ ক্ষতি হয় না। দুইভাবে অ্যান্সার করা যেতে পারে। এটা হচ্ছে যে বিন্দুতে কোনো লাভ হয় না, লোকসান হয় না। আর এটা হচ্ছে যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়। এখন আমরা দেখি কি আছে। আয়ের পরিমাণ সর্বোচ্চ হয়, এটা না। বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হয়, এটাও না। ব্যয়ের পরিমাণ সর্বনিম্ন হয়, এটাও না। আয় ব্যয় সমান হয়। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? ঘ। ওকে। 19-এ আসো, মোট বিক্রয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে কি বলে? মোট বিক্রয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে কি বলে? তাহলে মোট বিক্রয় থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি দত্তাংশ বলি। দত্তাংশ বলি, কন্ট্রিবিউশন মার্জিন বলি, কন্ট্রিবিউশন মার্জিন বলি, কন্ট্রিবিউশন মার্জিন বলি, বা হচ্ছে সিএম বলি, বা অবদান বলি, অবদান প্রান্ত বলি। কি বলি? অবদান প্রান্ত বলি। এই সবগুলো নাম একই, যে কোনো একটা থাকে প্রশ্ন, যে প্রশ্নে যে কোনো একটা থাকতে পারে। তাহলে দেখো এখানে দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন, সিএম বা হচ্ছে অবদান প্রান্তের কোনটা আছে? তো দেখো এখানে নিরাপত্তা প্রান্ত, মুনাফা প্রান্ত, মোট প্রান্ত, এই তিনটার একটাও না। অবদান প্রান্ত কতেই আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ক। 20-এ আসো, সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ের দূরত্বকে, প্রকৃত বিক্রয়ের দূরত্বকে কি বলে? সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ের দূরত্বকে। তাহলে প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কি পাই? নিরাপত্তা প্রান্ত পাই। সেক্ষেত্রে আমরা কি পাই? নিরাপত্তা প্রান্ত পাই। নিরাপত্তা প্রান্ত পাই। তার মধ্যে অ্যান্সার হবে নিরাপত্তা প্রান্ত বা নিরাপত্তা দূরত্বও বলতে পারো। তাহলে অ্যান্সার হচ্ছে ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর্থিক বিশ্লেষণের পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা আলোচনা করেছি। আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা আলোচনা করেছি। সিকিউ কিভাবে আসে, কিভাবে লিখলে 10-এ 10 পাবা, সেটা আলোচনা করেছি। বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে আসা
এমসিকিউ, বাছাইকৃত এমসিকিউগুলো আমরা সলভ করেছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের আর্থিক বিশ্লেষণে যাবতীয় সমস্যা দূর হয়েছে। তোমাদের সাথে পরবর্তীতে আবারও কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো, এইচএসসিতে তোমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে সর্বোচ্চ ভালো ফলাফল করো, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।